পরিমাণগত রসায়নের কিছু জিনিসপাতি বাকি আছে, এগুলো দেখতেছি। আচ্ছা দেখো, ইথানোয়িক অ্যাসিড আর সোডিয়াম হাইড্রোক্সাইডের জন্য উপযুক্ত নির্দেশক কত? উপযুক্ত নির্দেশক কোনটা? যখন নির্দেশকের কাহিনী আসবে তখন আমাদের কিছু জিনিস মনে রাখতে হবে। যে দেখো, যখন আমরা হচ্ছে আমাদের অ্যাসিড ক্ষার এগুলো কিরকম চিনতে হবে, তীব্র না দুর্বল এটা। হ্যাঁ, দেখো, তীব্র অ্যাসিড একটু মনে রাখতে হবে এই চার্টটা। যে তীব্র অ্যাসিড কারা? তীব্র অ্যাসিড যেমন হচ্ছে HCl, H2SO4, তারপর HNO3, এগুলো হচ্ছে এক একটা কি তীব্র অ্যাসিড। আর হচ্ছে তীব্র ক্ষার। তীব্র ক্ষার কারা? যারা সম্পূর্ণরূপে বিয়োজিত হতে পারে, যারা যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এরা হচ্ছে তীব্র ক্ষার, ঠিক আছে। তারপর আর এদের এদের রাসায়নিক বিক্রিয়া তোমার যে কোনো নির্দেশক তুমি ইউজ করতে পারবা। তীব্র অ্যাসিড তীব্র ক্ষারের রাসায়নিক বিক্রিয়ায় যে কোনো নির্দেশক ইউজ করা যায়। এবং এদের পিএইচ বর্ণ পরিবর্তন সীমা হচ্ছে 4 থেকে 10। 4 থেকে 10 এদের পিএইচ বর্ণ পরিবর্তন সীমা। পিএইচ আমরা কত জানি? পিএইচ স্কেল কত? 1 থেকে 14 না? পিএইচ হচ্ছে 1 থেকে 14, তাদের হচ্ছে 4 থেকে 10। 4 থেকে 10 এই রেঞ্জটার মধ্যে সবল অ্যাসিড এবং সবল ক্ষারের বিক্রিয়ায় পিএইচ এর বর্ণ পরিবর্তন করে থাকে, ঠিক আছে। তা আচ্ছা, তারপর এখানে তারপর বলছে হচ্ছে মৃদু অ্যাসিড মৃদু ক্ষার। ওর কি বলছে? মৃদু অ্যাসিড মৃদু ক্ষার, মৃদু অ্যাসিড মৃদু ক্ষার, তীব্র ক্ষার। মৃদু অ্যাসিড কারা? মৃদু অ্যাসিড মানে যারা দুর্বল অ্যাসিড যেমন আহ ক্যালসি সরি CH3COOH আছে। তারপর আহ আরো অনেকগুলো দুর্বল অ্যাসিড আছে, ঠিক আছে। CH3COOH সহ H2CO3, কার্বনিক অ্যাসিড H2CO3, এগুলো হচ্ছে একটা কি দুর্বল অ্যাসিড। এই দুর্বল অ্যাসিডের সাথে তীব্র ক্ষারের যখন রাসায়নিক বিক্রিয়া হবে, তীব্র ক্ষার তো ছিল সোডিয়াম হাইড্রোক্সাইড, এগুলো যখন রাসায়নিক বিক্রিয়া হবে তখন আমাদের দেখো, ক্ষারটা কেমন তীব্র, ক্ষারটা কেমন তীব্র, আর অ্যাসিডটা কেমন দুর্বল। তাহলে যেটা দুর্বল সেটা তো কোনো প্রভাব থাকার কথা না, প্রভাব কার থাকবে? যেটা তীব্র তার প্রভাব বেশি থাকবে না? যেটা তীব্র অবভিয়াসলি তার প্রভাব বেশি থাকবে। তাহলে তীব্র তীব্র অ্যাসিড মানে তীব্র ক্ষার। তো ক্ষারের পিএইচ পরিবর্তন, পিএইচ কত? ক্ষারের পিএইচ হচ্ছে 7 থেকে 14 মাঝখানে। তার মানে এই সীমাটাও 7 থেকে 14 মাঝখানে কোথাও একটা হবে। এই সীমাটা হবে হচ্ছে 8 থেকে 10। 8 থেকে 10। কেন 8 থেকে 10 বুঝতে পারছো? যেহেতু এই জিনিসটা হচ্ছে তীব্র, ক্ষারটা হচ্ছে তীব্র, এবং আমরা জানি যেটা তীব্র তার ইফেক্টই সবচাইতে বেশি থাকে। যেটা তীব্র তার ইফেক্টই কি সবচাইতে বেশি থাকে। তো ওই কারণে আমার এখানে কি হবে, পিএইচ পরিবর্তন সীমাটা হচ্ছে 8 থেকে 10 হবে। ঠিক আছে, এটা হচ্ছে ফেনফথ্যালিন আর একটা হচ্ছে থাইমল। ফেনফথ্যালিন হবে, আর একটা হচ্ছে থাইমোলথ্যালিন। ফেনফথ্যালিন আর হচ্ছে থাইমোলথ্যালিন, এগুলো হচ্ছে তোমার তীব্র ক্ষার আর মৃদু অ্যাসিডের ক্ষেত্রে ইউজ করা হয়। আচ্ছা, তারপর আরেকটা প্রশ্ন হইতে পারে, যখন হচ্ছে তীব্র অ্যাসিড ইউজ করবো, তীব্র অ্যাসিডটা আমরা অলরেডি চিনে গেছি, HCl, H2SO4, HNO3, এগুলো হচ্ছে তীব্র অ্যাসিড। আর মৃদু ক্ষার, মৃদু ক্ষার মানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আছে, তারপর আরো অনেক ধরনের হাইড্রোক্সাইড আছে যেগুলো খুব দুর্বল। হ্যাঁ, এই দুর্বল দুর্বল অ্যাসিড গুলোর সাথে দুর্বল ক্ষার ইউজ করবে এবং তীব্র অ্যাসিড। দেখো, যেহেতু অ্যাসিডটা তীব্র, তাহলে রেঞ্জটা কার কাছাকাছি হবে? রেঞ্জটা হচ্ছে 0 থেকে 7-এর মাঝখানে যে কোনো একটা জায়গায় হবে, কারণ আমরা জানি অ্যাসিডের সীমা হচ্ছে 0 থেকে 7 বা 7-এর থেকে কম, ঠিক আছে। এটা অ্যাসিডের সীমা। তাহলে এই অ্যাসিড এপিএস পরিবর্তন সীমা কত হয়? এপিএস পরিবর্তন সীমা হয় 4 থেকে 6। এপিএস পরিবর্তন সীমা কত হয়? 4 থেকে 6। কেন 4 থেকে 6? কারণ হচ্ছে অ্যাসিডটা তীব্র, তাহলে রেঞ্জটা কোথায় হবে? অ্যাসিডের যে রেঞ্জ আছে অ্যাসিডের রেঞ্জের মধ্যে হবে। এবং কি কি নির্দেশক ইউজ করা হয়? মিথাইল অরেঞ্জ আর মিথাইল রেড। কি কি নির্দেশক ইউজ করা হয়? মিথাইল অরেঞ্জ আর মিথাইল রেড। আর মৃদু অ্যাসিড এবং মৃদু ক্ষার মানে দুটোটা যখন দুর্বল হবে, CH3COOH এর সাথে NH4OH, অর্থাৎ দুটোটা যখন দুর্বল হবে, দুটোটা দুর্বল হলে এখানে কোনো ধরনের নির্দেশকই ইউজ করা যাবে না। ঠিক আছে, এই চার্টটা একটু ভালো করে দেখতে হবে। সো আমি আবার ফার্স্টে বলে দিচ্ছি, দুটোটা সবল, দুটোই দুটোই হচ্ছে সবল। দুটোই যদি সবল হয়, সব সব ইউজ করা যাবে, ঠিক আছে। দুটোই যদি আবার দুর্বল হয়, দুটোই যদি কি হয়, দুর্বল হয়, তাহলে হচ্ছে কি কোনোটা ইউজ করা যাবে না, কোনোটা ইউজ করা যাবে না। যদি অ্যাসিড সবল হয়, অ্যাসিড যদি সবল হয় তাহলে হচ্ছে মিথাইল অরেঞ্জ, মিথাইল অরেঞ্জ প্লাস হচ্ছে মিথাইল রেড। আর যদি অ্যাসিড সবল না হয়, যদি ক্ষার সবল হয়, বেস যদি সবল হয়, তাহলে ফেনফথ্যালিন আর থাইমোলথ্যালিন।
হ্যাঁ, আর থাইমোথ্যালিনিস হয়। আর ক্ষার সবল যদি হয়, ক্ষার যদি সবল হয় তাহলে রেঞ্জটা ক্ষারের কাছাকাছি, ক্ষারের কাছাকাছি রেঞ্জ কত, 8 থেকে 10। আর সবল যদি অ্যাসিড হয়, অ্যাসিড যদি সবল হয়, রেঞ্জটা অ্যাসিডের কাছাকাছি কত, 4 থেকে 6 বা এর কাছাকাছি, বা 3 থেকে 2, মানে যে কোনো একটা দিতে পারে। এখান থেকে বুঝে নেওয়া নেওয়া দরকার আর কি। আচ্ছা, এখানে দেখো কি দিচ্ছে, ইথানোয়িক অ্যাসিড আর সোডিয়াম হাইড্রোক্সাইড। ইথানোয়িক অ্যাসিড মানে CH3, C OH, দুর্বল। আর এটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড মানে সবল। আমরা কি জানি সবল ক্ষারের জন্য থাইমোলথেলিন আর ফেনফথেলিন, থাইমোলথেলিন অথবা ফেনফথেলিন ইউজ করা হয়, এবং এটার রেঞ্জটা কত হবে, এটার রেঞ্জটা হবে 8 থেকে 10। দেখো মিথাইল অরেঞ্জের বর্ণ পরিবর্তন সীমা কত, মিথাইল অরেঞ্জ, এটা একটু মুখস্থ করতে হবে। আমরা তো জানি মিথাইল অরেঞ্জ কখন ইউজ করা হয়, মিথাইল অরেঞ্জ ইউজ করা হয় সবল অ্যাসিডের ক্ষেত্রে। কখন মিথাইল অরেঞ্জ ইউজ করা হয়, সবল অ্যাসিড। কখন ইউজ করা হয়, সবল অ্যাসিড। তো সবল অ্যাসিড, অ্যাসিড যদি হয় তাহলে রেঞ্জটা অ্যাসিডের কাছাকাছি হবে, অ্যাসিডের কাছাকাছি রেঞ্জের মধ্যে কোনটা পড়ে, এটা পড়তেছে এটা পড়তেছে। দেখো এটা তো একদম নিউট্রালের কাছাকাছি, এটা মানে এখানের মধ্যে অ্যাসিডও আছে, এখানের মধ্যে দেখতেছে আবার ক্ষারও আছে, তাহলে এটা হবে না। এটা তো ডিরেক্ট ক্ষারীয় রেঞ্জ, তাই না? এটাও হবে না। আমরা কি জানি মিথাইল রেঞ্জ কখন ইউজ করা হয়, সবল অ্যাসিড হলে। তাহলে সবল অ্যাসিড হলে এর রেঞ্জটা কত হবে, অ্যাসিডের মধ্যে হবে। অ্যাসিডের রেঞ্জ কত, 0 থেকে 6.9 বা 7 এর কাছাকাছি পর্যন্ত। এটা হচ্ছে অ্যাসিডের রেঞ্জ, ঠিক আছে। সো এখানে কোনটা কোনটা হতে পারে, এটাও হতে পারে, এটাও হতে পারে। দুটো অ্যাসিডের রেঞ্জের মধ্যে থাকে, কিন্তু আমরা কি বলছিলাম, মোটামুটি কত থাকে, 4 থেকে 6 এর মধ্যে থাকে। সরি, ইয়া থাকে হচ্ছে 3 থেকে 6 ও বলা যায়। এখানে মিথাইল অরেঞ্জ আর মিথাইল রেড দুইটা ইউজ করা যায় বলছিলাম না, মিথাইল অরেঞ্জ আর মিথাইল রেড দুটো ইউজ করা যায় বলছিলাম। তাহলে মিথাইল অরেঞ্জের রেঞ্জ হচ্ছে 3.1 থেকে 4.4, আর মিথাইল রেড এর রেঞ্জ হচ্ছে 4.2 থেকে 6.3। ঠিক আছে, এই দুইটা একটু মুখস্থ করতে হবে, কিছু করার নাই। ঠিক আছে। আর ফেনফথ্যালিন একটা মুখস্থ করতে হবে, 8.3 থেকে 10। থাইমল ব্লু যেটা আছে, থাইমল ব্লুটা মুখস্থ করার দরকার নেই, তাও করলে ফেলো সমস্যা নেই, 2.2 থেকে 2.8। ঠিক আছে, বাট বেসিক্যালি এই মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, ফেনফথ্যালিন, এই তিনটা একটু মুখস্থ করবো। মিথাইল অরেঞ্জ কত, মানে অবভিয়াসলি এই দুটো বলা যায়, এই দুটো অবশ্যই অ্যাসিডের রেঞ্জ হবে, অ্যাসিডের রেঞ্জ আছে, দুটোটা অবশ্যই সাতের নিচে আছে। ঠিক আছে, মিথাইল অরেঞ্জ হইলে 3.1 থেকে 4.4, আর মিথাইল রেড হইলে 4.2 থেকে 6.3। মুখস্থ করে নিবা। এখানে যেহেতু মিথাইল অরেঞ্জ বলছে 3.1 থেকে 4.4, আর এটা হচ্ছে 4.2 থেকে 6.3 মিথাইল রেড, মিথাইল রেড। আর 8.3 থেকে 10 এটা হচ্ছে টাইম ফেনফথ্যালিন, ফেনফথ্যালিন, ঠিক আছে। ওকে, মৃদু অ্যাসিড, সবল ক্ষার। দেখো সবল ক্ষার, ক্ষারটা হচ্ছে সবল, তাহলে কাকে ইউজ করা হয়, ফেনফথ্যালিন অথবা থাইমোলথ্যালিন। দুর্বল অ্যাসিড, সবল ক্ষার, এর বিক্রিয়ার বর্ষণ বিন্দু পিএইচ কত হবে। দেখো সবল ক্ষার, খাটটা সবল, তাহলে খাটটা যেহেতু সবল হয়, তাহলে জিনিসটা রেঞ্জটা সবলের কাছাকাছি হবে। তাহলে সবল, সবল, সবল খাট, সবল খাটের পিএইচ কোন দিকে হয়, 7 থেকে বড় না? খারের পিএইচ কি 7 থেকে বড় না? তা আমরা জানি কি এই জিনিসটা রেঞ্জটা কত হয়, 8 থেকে 10 এর মধ্যে হয়। 8 থেকে 10টা কি 7 থেকে বড় সংখ্যা না? আমার অ্যান্সার হবে এটা। ওকে, HCl আর NH3 এর জলীয় দ্রবণ, HCl এর জলীয় দ্রবণ হচ্ছে HCl একোয়াস সলিউশন, আর NH3 এর সাথে পানি মিশাইলে কি হবে, NH4OH। NH3 এর সাথে পানি মিশালে NH4OH, তাহলে এটা হচ্ছে সবল অ্যাসিড। এটা হচ্ছে NH4OH, তো কি জানি, দুর্বল ক্ষার। তো সবল অ্যাসিড আর দুর্বল ক্ষারের সময় কোনটা ইউজ করবে, মিথাইল অরেড, মিথাইল রেড দুটো, মিথাইল অরেড, মিথাইল রেড দুটো, মিথাইল রেড আছে। এবং তার বর্ণ পরিবর্তন সীমা কথা বলছিলাম, 4.2 থেকে 6.3 মনে হয়, এটাই মনে হয়। সবল অ্যাসিড আর সবল ক্ষার, সবল অ্যাসিড ও সবল ক্ষারের প্রসারণ বিন্দু পেজ কত, 7। কেন, সবল অ্যাসিড, সবল অ্যাসিড সবল ক্ষার দুইটা বিক্রিয়া করে কি তৈরি করবে, একদম নিউট্রাল হয়ে যায়, মানে নিষ্ক্রিয় হয়ে যায়, নিষ্ক্রিয় নিষ্ক্রিয় হয়ে যায়। তো নিষ্ক্রিয় যেহেতু হয়ে যায়, সেজন্য নিষ্ক্রিয় বা নিউট্রালের পিএইচ কত হয়, 7। ঠিক আছে, পানি আর কি। জলীয় দ্রবণ HCl এবং NH3 এর প্রসারণ বিন্দুতে পিএইচ কত, HCl আর NH3। এই যে আগের কোশ্চেনে, আহ HCl হচ্ছে সবল অ্যাসিড, আর NH3 হচ্ছে দুর্বল ক্ষার। আমরা সীমাটা কত জানি, সীমাটা জানি হচ্ছে 4 থেকে 6। 4 থেকে 6 এর মাঝখানে কোনটা আছে, এটা 5.27। ওকে, 5.27।
27, এটা না, দেখো 2.57, এটা একদম একদম সবল হয়ে গেলে তাহলে এটা এটা না, 5.27 হচ্ছে আমার অ্যান্সার। দেখো, জলীয় দ্রবণে HCl আর সোডিয়াম হাইড্রোক্সাইডের প্রসারণ বিন্দুর পিএইচ কত, দেখো এটা হচ্ছে সবল অ্যাসিড আর এটা হচ্ছে সবল ক্ষার। আমরা কি জানি সবল অ্যাসিড, এই যে কিছুক্ষণ আগে বলছিলাম সবল অ্যাসিড আর সবল ক্ষারের প্রসারণ বিক্রিয়ায় হচ্ছে পিএইচ কত হয়, 7 হয়, তাহলে এটার পিএইচ কত হবে, 7। আন্ডারস্ট্যান্ড? ওকে। তারপর দেখো, এরপর কি বলছে, জলীয় দ্রবণে CH3COOH আর সোডিয়াম হাইড্রোক্সাইড এটা হচ্ছে দুর্বল, আর এটা হচ্ছে সবল ক্ষার। ঠিক আছে, দুর্বল আছে, এটা হচ্ছে সবল ক্ষার। যেহেতু সবল ক্ষার, যেহেতু কি সবল ক্ষার, তাহলে হচ্ছে প্রসারণ বিক্রিয়া অবশ্যই ক্ষারের রেঞ্জ হবে, ক্ষারের রেঞ্জ কত, 8.8। ওকে। দুর্বল অ্যাসিড এবং সবল ক্ষারের মধ্যকার প্রসারণ বিক্রিয়া উপযুক্ত নির্দেশক কি, সবল ক্ষার বলছে। সবল ক্ষার মানে কি, থাইমলথেলিন আর ফেনফথেলিন, এটা পিএইচ রেঞ্জ কত, 8.3 থেকে 10। সবল অ্যাসিড এবং দুর্বল ক্ষারের মধ্যে সবল অ্যাসিড, অ্যাসিডটা সবল বলছে। তো সবল অ্যাসিড বললে কি হয়, পিএইচটা 7-এর থেকে কম হয় না অবভিয়াসলি। তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষার নির্দেশক হিসেবে ব্যবহার করা যায়, সবগুলো ইউজ করা যায়, তীব্র অ্যাসিড তীব্র ক্ষার, মিথাইল ওটাইল মিথাইল টেনফেনফথেলিন, যে কোনো ধরনের নির্দেশক ইউজ করা যায়। তো দুর্বল অ্যাসিড দুর্বল ক্ষারে কোনো ধরনের নির্দেশক হচ্ছে ইউজ করা যায় না। একটি অম্লীয় দ্রবণে ক্রমাগত ক্ষার যোগ করলে নির্দেশকের উপস্থিতিতে পিএইচ সমান 5 হলে হলুদ বর্ণ ধারণ করে। পিএইচ সমান 5 হলে হলুদ বর্ণ ধারণ করে। তো পিএইচ 5-এ কোনটা বর্ণ পরিবর্তন করে, এই যে মিথাইল রেড আমরা কি জানি 4.2 থেকে 6.3, আর এটা কত জানি, এটা জানি হচ্ছে 8.3 থেকে 10। তাহলে দেখো এই পিএইচ 5টা কার রেঞ্জে পড়ছে, এই এটার রেঞ্জে পড়ছে না, 4.2 থেকে 6.3, 4.2 থেকে 6.3 এই রেঞ্জের মধ্যে পড়ছে না পিএইচ 5টা। তাহলে এই উদ্দীপকের নির্দেশকটা কি হবে, উপযুক্ত নির্দেশকটা হচ্ছে থাইমল রেড। ওকে। এছাড়া কোনটি মিথাইল অরেঞ্জ, মিথাইল অরেঞ্জ একটা জানি 3.1 থেকে 4.4, এটা হচ্ছে মিথাইল রেড, আর এটা তো জানি না এটা কি হবে। ফেনফথ্যালিনের নির্দেশক পরিবর্তন হচ্ছে 8 থেকে 10, তাহলে ফেনফথ্যালিন বেসিক্যালি 8.3 থেকে 10 এটা ধরা হয় আর কি, ফেনফথ্যালিনের বর্ণ পরিবর্তন, বা 8 থেকে 10 এটাও বলে। ঠিক আছে। এই যে এটা হচ্ছে দুর্বল অ্যাসিড, এটা হচ্ছে সবল ক্ষার। দুর্বল অ্যাসিড আর সবল ক্ষারে ইউজ করা হয় ফেনফথ্যালিন অবভিয়াসলি। ঠিক আছে, এটা লাগবে না। নিচের কোন পদার্থটি অম্লীয় মাধ্যমে বর্ণহীন, অম্লীয় মাধ্যমে বর্ণহীন মানে কি, অম্লীয় মাধ্যমে হচ্ছে আহ কোনো চেঞ্জ করবে না, অম্লীয় মাধ্যমে কোনো কি করে না, চেঞ্জ করে না, মানে অম্লীয় মাধ্যমে কাজ করে না, অম্লীয় মাধ্যমে বর্ণহীন মানে অম্লীয় মাধ্যমে কাজ করে না। অম্লীয় মাধ্যমে কে কাজ করে না, অবশ্যই ফেনফথ্যালিন, আমরা জানি ফেনফথ্যালিন কাজ করে হচ্ছে কি মাধ্যমে, এটা হচ্ছে সবল ক্ষারের ক্ষেত্রে, সবল ক্ষারের ক্ষেত্রে দ্যাট ইজ ক্ষারীয় মাধ্যম, দ্যাট ইজ কি মাধ্যমে, ক্ষারীয় মাধ্যমে এটা হচ্ছে কাজ করে থাকে। আন্ডারস্ট্যান্ড? এটা হচ্ছে ফেনফথ্যালিন। ওকে। তারপর নিচের লেখচিত্রটি কোন সূত্রকে সমর্থন করে, আচ্ছা এটা নাই, বিয়ার সূত্র। অ্যাবজর্বেন্স এর সাথে অ্যাবজর্বেন্স আর এদিকে যদি দেওয়া থাকে কনসেন্ট্রেশন, তাহলে আছে বিয়ার সূত্র নাই এটা। বর্ণ পরিবর্তনের ফলে ফেনফথ্যালিনের পিএইচ কত, এই যে ফেনফথ্যালিন 8.3 থেকে 10। CuSO4 জিঙ্ক ধাতু ডুবালে জিঙ্ক পাত্রটি কি বর্ণ ধারণ করবে, CuSO4 নীল বর্ণ ধারণ করবে। কেন ধারণ করবে, কারণ হচ্ছে আহ জিঙ্ক কপারকে সরাই দিয়ে জিঙ্ক সালফেটে পরিণত হবে, এবং এই যে কপার ধাতু যে কোথায়, এই যে দ্রবণে চলে যাবে, কপার বর্ণ হচ্ছে মোটামুটি নীল বর্ণ, তো সেই কারণে নীল বর্ণ ধারণ করবে আর কি। মিথাইল অরেঞ্জ হলো, মিথাইল অরেঞ্জ একটা হচ্ছে অম্লীয় নির্দেশক না। হ্যাঁ। তো অম্লীয় নির্দেশক কারা, যারা হচ্ছে জৈব ক্ষার তারা। ঠিক আছে। মিথাইল অরেঞ্জ কি, মিথাইল অরেঞ্জ হচ্ছে একটা অম্লীয় নির্দেশক। মিথাইল অরেঞ্জ কি রে, মিথাইল অরেঞ্জ হচ্ছে অম্লীয় নির্দেশক। মিথাইল অরেঞ্জ হলো
অম্লীয় নির্দেশক। আর অম্লীয় নির্দেশক কারা কাজ করে? যারা নিশ্চয়ই ক্ষারীয় টাইপসের থাকে। এটা হবে কি? জৈব ক্ষার, দুর্বল জৈব ক্ষার। ঠিক আছে। আর যখন আমরা ফেনফথ্যালিনের ক্ষেত্রে আসবো, ফেনফথ্যালিন কি নির্দেশক? একটা ক্ষারীয় নির্দেশক। অবভিয়াসলি ক্ষারীয় নির্দেশক হলে কি হয়? ক্ষারীয় নির্দেশক মানে হচ্ছে দুর্বল জৈব অ্যাসিড। ঠিক আছে, দুর্বল জৈব অ্যাসিড। আচ্ছা, পটাশিয়াম পারম্যাঙ্গানেট ও সোডিয়াম অক্সালেট টাইট্রেশনে নিজের কোনটা ব্যবহার করা যায়? পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4, আর সোডিয়াম অক্সালেট Na2CO4। ঠিক আছে, এখানে কোনো ধরনের নির্দেশক হচ্ছে ইউজ করা যায় না, নো ইন্ডিকেটর ইউজ হয়। দেখো কেন কেন, এই কারণটা এখানে লিখে দিছে। এইচপিএলসি, এইচপিএলসি পূর্ণরূপ কি? হাই পারফরমেন্স লিকুইড ক্রোমাটোগ্রাফি। হাই পারফরমেন্স লিকুইড ক্রোমাটোগ্রাফি এইচপিএলসি পূর্ণরূপ। নিচের কোনটি নির্দেশক নয়? নিচের কোনটি নির্দেশক নয়? একটা দেখো, এই যে K2Cr27 যেটা আছে, এটাও মাঝে মাঝে নির্দেশক হিসেবে কাজ করে থাকে। ঠিক আছে, K2Cr27 এটাও কিসের কাজ করে থাকে? নির্দেশক হিসেবে কাজ করে থাকে। বেসিক্যালি KMnO4টা কিনে নির্দেশক। এটা যেটা নির্দেশক সেটা আমরা জানি, এটা কারি নির্দেশক, এটা হচ্ছে অম্লীয় নির্দেশক। মিথাইল অরেঞ্জের অম্লীয় মাধ্যমে বর্ণ হচ্ছে এই যে, এটা একটু মুখস্থ করতে হবে। অম্লীয় মাধ্যমে বর্ণ হচ্ছে লাল। দেখো, মিথাইল অরেঞ্জের অম্লীয় মাধ্যমে বর্ণ হচ্ছে লাল, আর ক্ষারের মাধ্যমে বর্ণ হচ্ছে হলুদ। এক্সট্রা কোথা থেকে মুখস্থ করা লাগবে না, যেগুলো কোশ্চেন আসতেছে কোশ্চেনের ভিতর থেকে মুখস্থ যতটুকু করতে পারো। মিথাইল অরেঞ্জের বর্ণ কেমন? অম্লীয় মাধ্যমে লাল, আর ক্ষারের মাধ্যমে হলুদ। ক্ষারের মাধ্যমে হলুদ। HCl এর উপযোগী নির্দেশক হচ্ছে সবগুলো ইউজ করা যায়। বুঝলি? HCl হচ্ছে তীব্র অ্যাসিড, আর সোডিয়াম অ্যাসিড হচ্ছে তীব্র ক্ষার। তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষারে কি সব ইউজ করা যায়, এটা ইউজ করা যায়, এটা ইউজ করা যায়, এটা ইউজ করা যায়। এটা তো কোনো নির্দেশক না আসলে, স্যাকারাইড। মিথাইল রেডের ক্ষারীয় বর্ণ কেমন? মিথাইল রেডের ক্ষারীয় বর্ণ হলুদ না? না, সরি, মিথাইল অরেঞ্জের। আচ্ছা, মিথাইল রেডেরও ক্ষারীয় বর্ণ হলুদ। মিথাইল অরেঞ্জেরও ক্ষারীয় বর্ণ হলুদ। দেখো, মিথাইল অরেঞ্জেরও ক্ষারীয় বর্ণ হলুদ, মিথাইল রেডেরও ক্ষারীয় বর্ণ হলুদ। ঠিক আছে, এগুলা কিন্তু বোঝানোর কিছু না, আসলে একটু বুঝতে করা লাগবে। এই যে এটা হচ্ছে সবল ক্ষার, এটা হচ্ছে দুর্বল অ্যাসিড, এবং ইউজ করা যাবে সবল ক্ষার, দুর্বল অ্যাসিড, ফেনফথ্যালিন। মিথাইল রেড এর বর্ণ পরিবর্তন কৌশল এটা। ফেনল রেড, ফেনল রেড এর বর্ণ পরিবর্তন কৌশল। ফেনল রেড, ফেনল যেহেতু, ফেনল বা ফেনফথ্যালিন থাকলে কি ক্ষারীয়? তো ক্ষারীয় আছে কোনটা? এটা 7.6.8 থেকে। আচ্ছা, এটা একটু দেখবা, এটা নতুন ছিল। ফেনল রেড আমরা আগে পড়ি নাই, ঠিক আছে। আমরা পড়ছি মিথাইল রেড, মিথাইল রেড, তারপর হচ্ছে ফেনফথ্যালিন। ফেনল রেডটা নতুন আসছে, সেটা একটু দেখবা। এটা হচ্ছে, এটাও একটা এরকম 6.1 থেকে 8.4 পর্যন্ত পাওয়া যায়। তীব্র অ্যাসিড এবং মৃদু ক্ষার। অ্যাসিডটা কি? তীব্র অ্যাসিডটা কি? তীব্র তাহলে মিথাইল রেড। মৃদু অম্ল মৃদু ক্ষারের টাইট্রেশন উপযুক্ত নির্দেশক কি? মৃদু অম্ল মৃদু ক্ষার কোনো ধরনের মৃদু অম্ল মানে দুর্বল অম্ল, দুর্বল ক্ষার কোনো ধরনের টাইট্রেশন ইউজ করে, সরি, নির্দেশক ইউজ করা যায় না। নির্দেশক ইউজ করা কি করা যায় না? উত্তপ্ত এবং ঘন সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণে, উত্তপ্ত এবং ঘন সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণে ক্লোরিন গ্যাস চালনা করলে কি উৎপন্ন হয়? এই যে NaCl NaClO3, এইটা একটু মুখস্থ বিক্রিয়া। উত্তপ্ত মানে 70°C তাপমাত্রা, হ্যাঁ। উত্তপ্ত, এগুলা কিছু করার না, এগুলো একটু মুখস্থ করাই লাগবে। নো সোডিয়াম, এই যে বিক্রিয়াটা লিখে দেওয়া আছে কি, এই যে লিখে দেওয়া আছে এখানে। সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে যদি ক্লোরিন গ্যাস চালনা করা হয়, সোডিয়াম ক্লোরাইড তৈরি করা হয়, NaClO3 তৈরি করা হয়। ওই যে অসামঞ্জস্য বিক্রিয়া তো নিশ্চয়ই পড়েছো। এটা অসামঞ্জস্য বিক্রিয়ার একটু উদাহরণ আর কি। এটা ছিল 0, এটা হয়ে যাবে -1, আর এটা হয়ে যাবে +1, এটা -6, এটা হবে +5। তাহলে একটা হচ্ছে কমবে আর একটা হচ্ছে বাড়বে। কমা বাড়া মানে জারণ বিজারণ একসাথে হতেছে, তাহলে হচ্ছে কি ওই যে অসামঞ্জস্য বিক্রিয়ার একটা উদাহরণ আর কি, হ্যাঁ। তো এখানের মধ্যে কি উৎপন্ন হয়? উত্তপ্ত সোডিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে যদি ক্লোরিন গ্যাস চালনা করা হয়, তাহলে সোডিয়াম ক্লোরাইড আর সোডিয়াম NaClO3 তৈরি হয়, NaClO3 উৎপন্ন হয়। আন্ডারস্ট্যান্ড? আচ্ছা, এই যেখানে বলছে তীব্র অ্যাসিড, তীব্র অ্যাসিড বলছে, তো তীব্র অ্যাসিড বললেই তো আমরা কি use করবো? মিথাইল অরেঞ্জ। তীব্র অ্যাসিড মৃদু ক্ষার, তীব্র অ্যাসিড বললে মিথাইল অরেঞ্জ বা মিথাইল রেড। মৃদু অ্যাসিড সবল ক্ষার, তো সবল ক্ষার যদি বলে কে? ফেনফথ্যালিন। কোনটি সত্য নয়?
সত্য নয় হচ্ছে ফেনল রেড অম্লের মাধ্যমে লাল বর্ণ ধারণ করে না। এটা সত্য নয়, মিথ। লিটমাস পেপার হ্যাঁ, লিটমাস পেপার অম্লীয় মাধ্যমে লাল আর ক্ষারীয় মাধ্যমে নীল। লিটমাস পেপার ক্ষারীয় মাধ্যমে নীল আর অম্লীয় মাধ্যমে লাল। ঠিক আছে, মিথাইল রেড অম্লীয় মাধ্যমে লাল, হ্যাঁ ঠিক আছে, সেটা আমরা জানি, এবং ক্ষারীয় মাধ্যমে হলুদ। তারপর থাইমল ব্লু অম্লীয় মাধ্যমে লাল। থাইমল ব্লু, থাইমল ব্লু মানে মানে দেখবো কি, যেগুলা এসিডিক, এসিডিক, মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, তারপর থাইমল ব্লু, এগুলো এসিডিক। এসিডিক গুলো অম্লের মাধ্যমে লাল লাল রং ধারণ করবে। কিন্তু ফেনল রেড যেটা দেখছিলেন সেটা অ্যাসিডিক না, কিছুক্ষণ আগে দেখছিলাম এর পরিবর্তন হচ্ছে 6.8 থেকে 6.2 থেকে মানে 8 থেকে 8.2 মনে হয়। মোটামুটি একটা ক্ষারীয় রেঞ্জে পড়ছে না? ক্ষারীয় রেঞ্জের গুলো তো আবার লাল বর্ণ ধারণ করবে না। শুধু এসিডীয় রেঞ্জের গুলো মিথাইল অরেঞ্জ, থাইমল ব্লু, মিথাইল রেড, এগুলো হচ্ছে অম্লের মাধ্যমে লাল বর্ণ ধারণ করে। তো আমার ভুল জিনিসপাতি হচ্ছে সি নাম্বারটা। এটা হচ্ছে যেহেতু ক্ষারীয় নির্দেশক, ক্ষারীয় নির্দেশক তো অম্লীয় মাধ্যমে কখনো লাল ধারণ করবে না। যারা অম্লীয় নির্দেশক তারাই অম্লীয় মাধ্যমে লাল ধারণ করে। তীব্র অ্যাসিড তীব্র ক্ষারের জন্য সবগুলো ইউজ করা যায়। No, আচ্ছা। এই কোশ্চেন গুলা তো দেখতে পাওয়া যায় আসলে। ফেনফথ্যালিন, ফেনফথ্যালিন 8.2 থেকে 10, এগুলা পারবো। এটা দেখো, এটা হচ্ছে দুর্বল অ্যাসিড, এটা হচ্ছে সবল ক্ষার। সবল যদি ক্ষার হয় তাহলে আমরা ফেনফথ্যালিন ইউজ করি। অক্সালিক অ্যাসিডকে সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড মানে হচ্ছে সবল ক্ষার। আর হচ্ছে অক্সালিক অ্যাসিড মানে দুর্বল অ্যাসিড, তাহলে আমরা অবশ্যই ফেনফথ্যালিন ইউজ করবো। মিথাইল অরেঞ্জের বর্ণ পরিবর্তন আমরা অলরেডি দেখেছি, 3.2 থেকে 4.2 এরকম ছিল। আর মিথাইল রেড এর ছিল 4.3 থেকে তোমার 6 সামথিং, এরকম টাইপ ছিল আর কি। তো এটা হচ্ছে মিথাইল অরেঞ্জ আর এটা হচ্ছে প্যানোপথ্যালিন। 8 থেকে 10 কার মধ্যে প্যানোপথ্যালিনের মধ্যে ছিল, যেটা ক্ষারীয় ছিল। মিথাইল অরেঞ্জের বর্ণ পরিবর্তন ছিল এই যে এটা 3.1 থেকে 4.4। 3.1 থেকে 4.4 হচ্ছে মিথাইল অরেঞ্জের ছিল। মিথাইল রেড এর ছিল হচ্ছে এটা 4.2 থেকে 6.3। মিথাইল রেড এর ছিল। এথানিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের অনুমাপনকে উপযুক্ত নির্দেশক কোনটি? আচ্ছা, সোডিয়াম হাইড্রোক্সাইড মানে হচ্ছে সবল ক্ষার, এটা হচ্ছে দুর্বল অ্যাসিড। সবল ক্ষার দুর্বল অ্যাসিড মানে হচ্ছে এটা। অ্যাক্টেশনে কোন যৌগ দিয়ে প্রমাণ দ্রবণ তৈরি করা যায় না? প্রমাণ দ্রবণ তৈরি করা যায় না। যেখানে সি থাকে সেটা হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। এই তিনটা সি আছে, এই তিনটা হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ দিয়ে প্রমাণ দ্রবণ প্রস্তুত করা যায়, কিন্তু যারা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ তাদের দিয়ে প্রমাণ দ্রবণ প্রস্তুত করা যায় না। কেএম এর উপর, এটা হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, এটা দিয়ে কোনো প্রমাণ দ্রবণ প্রস্তুত করা যাবে না। সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, এটা দিয়ে কি করা যাবে না, কোনো প্রমাণ দ্রবণ প্রস্তুত করা যাবে না। ঠিক আছে, আচ্ছা। তারপর হচ্ছে কি বলছে, প্রমাণ কেএম এর উপরের সাহায্যে যে আয়রনের পরিমাণ নির্ণয় করার জন্য নিচের গুণটি নির্দেশক হিসেবে ব্যবহার করা হয়। পটাশিয়াম পারম্যাঙ্গানেট এই নির্দেশক, মানে কেএমএন ফোর, এটাই হচ্ছে নির্দেশক হিসেবে ইউজ করে যখন আয়রনের পরিমাণ নির্ণয় করে। মানে যেটা বিজারক মানে জারক ছিল, এটি হচ্ছে নির্দেশক হিসেবে ইউজ করে কেএমএন ফোর। এই বিক্রিয়ায় মানে আয়রনের পরিমাণ এটা একটু দেখতে হবে। শক্তিশালী অ্যাসিড এবং দুর্বল ক্ষার। শক্তিশালী অ্যাসিড বলছে, শক্তিশালী অ্যাসিড বলে মিথাইল অরেঞ্জ, মিথাইল রেঞ্জ, এগুলা। ঠিক আছে, তো এটা হচ্ছে থ্রি, এটা হচ্ছে দুর্বল ক্ষার। শক্তিশালী অ্যাসিড, শক্তিশালী অ্যাসিড মানে তো হচ্ছে মিথাইল অরেঞ্জ অথবা মিথাইল। যেরকমটি দুর্বল, কোনটি অম্ল ক্ষার টাইট্রেশনের সমতুল বিন্দু সঠিকভাবে নির্ণয় করা যায় না। সঠিকভাবে নির্ণয় করা যায় না, দুর্বল অ্যাসিড দুর্বল ক্ষারের, দুর্বল অ্যাসিড দুর্বল ক্ষারের সঠিকভাবে নির্ণয় করা যায় না, সেজন্য কোনো ধরনের নির্দেশক কার্যকর হয় না। কোনো নির্দেশক সঠিকভাবে কার্যকর হয় না, কাজ করে না। এই কারণে হচ্ছে আমার কি করা যায় না, জিনিসটা আসলে ভালোভাবে নির্ণয় করা যায় না। মিথাইল অরেঞ্জ অম্লীয় দ্রবণে লাল হয়, অম্লীয় দ্রবণে কেমন হয়, লাল হয়, গোলাপি লাল, এই যে লাল। আর ক্ষারীয় দ্রবণে কেমন হয়, হলুদ হয়। কিছুক্ষণ আগে পড়েছিলাম। 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে H2SO4 মিশ্রণের প্রকৃতি কেমন হবে? সমায়ত। একই পরিমাণ H2SO4 মিশ্রিত করলে কেমন হবে? হ্যাঁ, যেহেতু H2SO4 সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণটা কম, H2SO4 হচ্ছে বেশি, তাহলে অম্লীয় হবে কেন? কারণ দেখো, H2SO4 হাইড্রোজেন আছে কয়টা? দুইটা। আর সোডিয়াম হাইড্রোক্সাইডে হাইড্রোক্সিল আছে কয়টা? একটা।
ঠিক আছে? তাহলে এটার ঘনমাত্রা যতই থাকুক তাকে 2 দিয়ে গুণ করতে হবে আমাকে। সেজন্য অ্যাসিড বেড়ে যাবে। তো অ্যাসিড কি হয়ে যাবে? বেসিক্যালি অ্যাসিড হচ্ছে বেড়ে যাবে। অ্যাসিড যদি বেড়ে যায় তাহলে আমার হচ্ছে আলটিমেটলি এখানে কি ক্ষার অ্যাসিডীয় হবে। তাহলে বলতেছে কি এখানে হাইড্রোজেন আছে 2টা। হাইড্রোজেন কয়টা? 2টা। তো 2টা হাইড্রোজেন থাকলে হাইড্রোজেনের ঘনমাত্রাকে কত দিয়ে গুণ করতে হবে? 2 দিয়ে গুণ করতে হবে। ওকে। আর এটা হচ্ছে ক্ষার। তার মানে নিউট্রিশন কি হবে? অম্ল হবে। ওকে। অম্লক্ষার টাইট্রেশনের সমাপ্তি বিন্দুতে ফেনফথ্যালিন নির্দেশ করে কোনটা? 8.3 থেকে 10, এটা হচ্ছে ফেনফথ্যালিনের বর্ণ পরিবর্তন। আর ভিভিয়ান ল্যাম্বার্ট ক্রোমাটোগ্রাফি আমাদের কাছে নাই। আচ্ছা, নির্দেশক। HCl এ ফেনফথ্যালিনের বর্ণ কেমন? HCl মানে কি অ্যাসিড। HCl মানে কি অ্যাসিড। অ্যাসিডে ফেনফথ্যালিনের বর্ণ কেমন? অ্যাসিডে ফেনফথ্যালিনের কোনো বর্ণ নাই। কারণ ফেনফথ্যালিন তো তোমার ক্ষারীয় মাধ্যমে গোলাপি বর্ণ দেবে। অম্লের মাধ্যমে ফেনফথ্যালিন কোনো বর্ণ নাই, ক্ষারীয় মাধ্যমে লালচে বেগুনি অথবা গোলাপি বর্ণ দেবে ফেনফথ্যালিন। আর এই মিথাইল অরেঞ্জ অথবা মিথাইল রেড, আমরা কি জানি মিথাইল অরেঞ্জ আর মিথাইল রেড দুটো অ্যাসিডীয় মাধ্যমে কেমন দেয়? অ্যাসিডীয় মাধ্যমে হয় লাল। এবং ক্ষারীয় মাধ্যমে কেমন দেয়? তারা ক্ষারীয় মাধ্যমে বর্ণ দেয়, তারা হচ্ছে হলুদ। মিথাইল অরেঞ্জ আর মিথাইল রেড তারা কিরকম করে অ্যাসিডের মাধ্যমে বর্ণ দেয় লাল, আর ক্ষারের মাধ্যমে হলুদ। আর ফেনফথ্যালিন হচ্ছে অ্যাসিডের মাধ্যমে কোনো বর্ণ দেয় না, আর ক্ষারের মাধ্যমে বর্ণ দেয় গোলাপি বর্ণ অথবা লালচে বেগুনি বর্ণ। গোলাপি বর্ণ লালচে বেগুনি বর্ণ, তাহলে এই কালার গুলো একটু মুখস্থ করতে হবে। মিথাইল অরেঞ্জ আর মিথাইল রেড দুটা অ্যাসিডিক মাধ্যমে দেয় লাল, আর ক্ষারের মাধ্যমে দেয় হলুদ। আর ফেনফথ্যালিন যেটা আছে সেটা হচ্ছে অ্যাসিডের মাধ্যমে কোনো বর্ণ দেয় না, বাট ক্ষারের মাধ্যমে দেয় হচ্ছে গোলাপি বর্ণ। নির্দেশকের মধ্যে কোনটির প্রকৃতি থেকে আহরিত? প্রকৃতি থেকে আহরিত মানে প্রকৃতি থেকে পাওয়া যায়, এটি লিটমাস পেপার। লিটমাস নামক একটা গাছ থেকে পাওয়া যায় জিনিসটা, ঠিক আছে? তো এটা হচ্ছে প্রকৃতি থেকে আহরিত হয়েছে। নিচের কোনটি ফেনফথ্যালিন গোলাপি বর্ণ ধারণ করে? কোন ধরনের কোন দ্রবণে ফেনফথ্যালিন গোলাপি বর্ণ? ফেনফথ্যালিন কোথায় গোলাপি বর্ণ ধারণ করে শিখেছিলাম? ক্ষারীয় দ্রবণে। কোথায়? ক্ষারীয় দ্রবণ। তাহলে ক্ষারীয় দ্রবণ কোনটা? এটা অ্যাসিড, এটাও অ্যাসিড, এটা লবণ, তাহলে এটা ক্ষার। ক্ষারীয় দ্রবণ সে এখানে গোলাপি বর্ণ ধারণ করে। অ্যাসিডীয় দ্রবণে কেমন? নো কালার, বর্ণহীন। এটা হচ্ছে কেমন? বর্ণহীন থাকে। সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে ফেনফথ্যালিনের বর্ণ কেমন হবে? গোলাপি বর্ণ, পিঙ্ক হবে, ঠিক আছে? সোডিয়াম হাইড্রোক্সাইড তো ক্ষার, ক্ষার দ্রবণে পিঙ্ক কালার ধারণ করে। তো H2SO4 আর NH4 OH, এখানে এটা হচ্ছে সবল অ্যাসিড, এটা হচ্ছে দুর্বল ক্ষার। তো সবল অ্যাসিড দুর্বল ক্ষারে কি মিথাইল অরেঞ্জ আর মিথাইল রেড ইউজ করা হয়। Okay? এখানে সবল ক্ষার দেওয়া আছে, সবল ক্ষার দেওয়া থাকলে ফেনফথ্যালিন, এখানে তীব্র অ্যাসিড মৃদু ক্ষার, তীব্র অ্যাসিড মৃদু ক্ষার মিথাইল অরেঞ্জ আর মিথাইল রেড দুটোই ইউজ করা যেতে পারে, ঠিক আছে? ওগুলোর পূর্ণরূপ একটু জেনে নেওয়া উচিত। TLC থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি, HPLC হাই পারফরমেন্স লিপিড ক্রোমাটোগ্রাফি, GC গ্যাস ক্রোমাটোগ্রাফি। জাস্ট পূর্ণরূপ গুলো জাস্ট এভাবে দেখে নিলে চলে, এগুলো আসে না আসলে। আচ্ছা, হোয়াটএভার। আচ্ছা, এখানে এখন আসছে হচ্ছে শতকরা সংযুক্তি নির্ণয় করার কিছু ম্যাথ। শতকরা সংযুক্তি কিভাবে নির্ণয় করতে হয়? শতকরা সংযুক্তি হচ্ছে পার্সেন্টেজ। শতকরা সংযুক্তি হচ্ছে নিচে হচ্ছে মোট ভর, উপরে হচ্ছে ওই মৌলটির ভর কিন্তু ওই মৌলটির সংখ্যা কতটি আছে, ওই মৌলটি কতটি আছে ইন্টু সংখ্যা ইন্টু 100%। ঠিক আছে? তাহলে কি 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 দিতে হয়? ওই মৌলটির ভর, মোট ভর, আর হচ্ছে ওই মৌলটির সংখ্যা, মানে কত পরিমাণে আছে আসলে, এটা ইউজ করা লাগে। ঠিক আছে? ওকে। এখানে বলছে এটা একটি ইউরিয়ার সংকেত, NH2CuNH2, এটা হচ্ছে ইউরিয়ার সংকেত। ইউরিয়ার মধ্যে নাইট্রোজেনের শতকরা পরিমাণ আমাকে জিজ্ঞেস করেছে। তো দেখি ইউরিয়াতে নাইট্রোজেনের পরিমাণ কত আছে। তো দেখো ইউরিয়ার ভর বের করো প্রথমে নিচে।
টোটাল এরিয়ার ভর। হাইড্রোজেন আছে কয়টা? চারটা। আর তাহলে কত? 4 × 1। নাইট্রোজেন আছে দুইটা, 2 × 14 প্লাস কার্বন আছে একটা 12 প্লাস অক্সিজেন আছে একটা 16। তারপর উপরে কত? দুই। নাইট্রোজেনের এর ভর হচ্ছে 14। কয়টা নাইট্রোজেন আছে? দুইটা। 2 × 100। নিচে কত হয়? 4 × 4 14 × 2 = 28, 32। তারপরে 16 আর 12 মিলে হয় 18, 18 আর 32 মোটামুটি কত হয়? সরি, 16 আর 12 মিলে হয় 28, 28 আর 32 কত হয়? 60। আর উপরে থাকে হচ্ছে 14 × 2 = 28 × 100। শূন্য একটা কাটা। তারপরে এখানে 6 × 28, 28। 28 কে যদি 6 দিয়ে ভাগ করো কত আসে? 4 × 6 = 24। 4 × 6 = 24। তাহলে আর থাকে 4 দশমিক নিলা, আসতে হচ্ছে শূন্য। কত? 4 6 × 6 = 36। 6 × 6 = 36। মোটামুটি এতটুকু করলেই চলবে। এতটুকু করলেই চলবে। কিন্তু নিজে থেকে 4 আর লাগবে না। তাহলে এখানে আলটিমেটলি এটা ভাগ করলে কত? 4.6 দেখতেছে। 4.6 এর সাথে যদি 10 গুণ করে, এখানে 10 বাকি আছে না, 10 গুণ করে তাহলে কত হয়? 46। কত? 46। আলটিমেটলি কত পার্সেন্ট? 46%। এটা দাঁড়ালে চলবে 46%। ওকে। আচ্ছা, তারপর এখানে কি জিজ্ঞেস করছে যে ক্যালসিয়াম কার্বনেটে ক্যালসিয়ামের শতকরা সংযোজিত কত? ক্যালসিয়াম কার্বনেটের টোটাল ভর হচ্ছে 100। আর ক্যালসিয়ামের ভর কত? 40। কয়টা ক্যালসিয়াম আছে? একটা ক্যালসিয়াম আছে, ইন্টু 100%। কত? এটার সাথে 100 100 কাটা যাবে, তাহলে আলটিমেটলি কত হয়? 40%। আচ্ছা, পিপিএম এককে ঘনমাত্রা নির্ণয়। একটু একটু মনে রাখতে হবে। পিপিএম একক ঘনমাত্রা নির্ণয় সূত্র হচ্ছে SM × 1000। পিপিএম ঘনমাত্রার সূত্র কি? পিপিএম ঘনমাত্রার সূত্র হচ্ছে S × M × 1000। এস এস কি? মোলার ঘনমাত্রা। এস কি? মোলার ঘনমাত্রা। এম কি? এম এম হচ্ছে আণবিক ভর। এম হচ্ছে কি? আণবিক ভর। আর 1000 এম জাস্ট একটা সংখ্যা। SM × 1000। ঠিক আছে। বলছে রক্তে গ্লুকোজের ঘনমাত্রা এত, পিপিএম এককে ঘনমাত্রা কত? তো গ্লুকোজের সংখ্যা কি? C6H12O6। এখানে এটার ভর কত টোটাল? এম। এম কত? কার্বনের 12 কয়টা আছে? 6টা প্লাস। হাইড্রোজেনের এক কয়টা আছে? 12টা প্লাস। 16 × 6। 16 × 6। যেহেতু অক্সিজেনের ভর 16 আর আছে 6টা, তাহলে টোটাল হচ্ছে কয় গ্রাম? 180 গ্রাম। হিসাব করে দেখবে 180 গ্রাম আছে। ঠিক আছে, তাহলে এম পাইলাম 180। তাহলে এখানে এস দেওয়া আছে এটা। আমরা কি জানি? ppm সমান SM × 1000। এস কত? 0.005 ইন্টু এম কত? 180 ইন্টু কত? 1000। ঠিক আছে। তাহলে আমি যদি আহ এখানে দেখো দশমিক তুলতে চাই, এই দশমিকটা যদি তুলতে চাই তাহলে কি হবে? কত লিখতে পারি? কয় ঘর উপর? এক ঘর, দুই ঘর, তিন ঘর উপর দশমিক, তাহলে 5 × 10⁻³ লিখতে পারি। ইন্টু 180 ইন্টু হচ্ছে 1000কে চাইলে আমরা 10³ লিখতে পারি। 10⁻³ আর 10³ কাটা, আমার কত থাকে? 5 × 180। 180কে যদি 5 দিয়ে গুণ করো কত আসবে? 900। 180কে 5 দিয়ে গুণ করলে এই যে 5 থেকে শূন্য শূন্য, 5 × 40 = 4। লাস্টে দিয়ে গুণ করতে হয়। 5 × 40 = 4, হাতে আছে 5। 5 × 5 = 5 × 4, সরি 5 × 40 শূন্য, হাতে 4। 5 × 5 = 5 × 4 = 9, তাহলে 900। আলটিমেটলি কত? 900 ppm। 900 ppm। ঠিক আছে। এরকম এই যদি দেওয়া থাকে, তোমার পার্সেন্টেজ দেওয়া থাকে, এরকম যদি পার্সেন্টেজ দেওয়া থাকে, তখন কি করতে হয়?
তো এখন আমরা জানি এস ইকুয়ালস টু পার্সেন্টেজ দেওয়া থাকলে, পার্সেন্টেজের ভ্যালু ধরো X% যদি দেওয়া থাকে, এস সমান 10x/m। এটা একটা সূত্র। এস সমান কত? 10x/m। এটা একটা সূত্র। যখন পার্সেন্ট দেওয়া থাকে, এস কি, এস মানে তো মোলার এককে ঘনমাত্রা আমরা জানি। এস হচ্ছে কি মোলার ঘনমাত্রা। মোলার ঘনমাত্রা, তাহলে এস মানে কি? 10x/m। 10x/m করলে আমরা কি পেয়ে যাব? মোলার ঘনমাত্রা পেয়ে যাব। এখন আমাকে বের করতে হচ্ছে পিপিএম। পিপিএম সমান আমরা কি জানি? এস ইন্টু এম ইন্টু 1000। 1000 মানে 10 কিউব। এস কত? এস মানে এটা যেহেতু পার্সেন্টে দেওয়া আছে, যেহেতু কি পার্সেন্টে দেওয়া আছে, তাহলে আমরা লিখতে পারি না 10x/m। এস এর জায়গায় লিখলাম 10x/m ইন্টু এম ইন্টু 10 কিউব। ওকে, তাহলে কত হয়? এম আর এম কাটা, তাহলে কত থাকলো? 10x। 10 ইন্টু এক্স এর মান কত? 0.036 ইন্টু 10 কিউব। ঠিক আছে, তাহলে আমি যদি এটাকে দশমিক তুলতে চাই, কয় ঘর পর দশমিক দেখো? এক ঘর, দুই ঘর, তিন ঘর। তো আমরা চাইলে এটা লিখতে পারবো 10 ইন্টু 36 ইন্টু 10⁻³ লিখতে পারি, ইন্টু 10 কিউব। আর তিন ঘর পর ছিল 36। এক ঘর, দুই ঘর, তিন ঘর, তিন ঘর পর আগে দশমিক ছিল, আমি টোটাল দশমিক তুলে দিচ্ছি, তার মানে 36 লিখতে হবে। ইন্টু -10⁻³ 10 কিউব কাটাকাটি। আর এখানে 10 আর 36, 10 আর 36 গুণ করলে কত? 360 ppm। 360 ppm। ওকে, তাহলে আবার এখান থেকে পিপিএম এর থেকে দুটো জিনিস সূত্র শিখলাম। একটা হচ্ছে পিপিএম মানে কি? পিপিএম মানে হচ্ছে 1000 এর সাথে এস ইন্টু এম, এম ইন্টু এস ইন্টু 1000 গুণ করতে হয়। আর যদি আমার পার্সেন্টেজ আকারে দেওয়া থাকে, পার্সেন্টেজ আকারে যদি ঘনমাত্রা দেওয়া থাকে, তখন আমার ঘনমাত্রার সূত্র এস ইকুয়ালস হচ্ছে 10x/m। 10x/m। 10 হচ্ছে সংখ্যা, আর এক্স হচ্ছে কত পার্সেন্ট, আর এম মানে হচ্ছে আণবিক ভর। তাহলে আমরা এই ম্যাথের ক্ষেত্রে জাস্ট এস এর ভ্যালুটা বসালাম, যেহেতু পার্সেন্ট এককে দেওয়া আছে 10x/m। আর এম তো ওইখানে চিত্র ছিল, তাহলে এই এম এম তো সেম জিনিস কাটা যাবে। তাহলে আলটিমেটলি আমার এখানে কত হবে? 360 ppm। আচ্ছা, কোন একটা রোগীর রক্তের গ্লুকোজের পরিমাণ হচ্ছে 10 মিলিমোল/লিটার। মিলিগ্রাম পার ডেসিলিটারে এককে কত? 10 মিলিমোল/লিটার, মিলিগ্রাম পার ডেসিলিটার এককে কত? তাহলে হচ্ছে 10 মিলিমোল/ডেসিলিটার। সরি, লিটার দেওয়া আছে। 10 মিলিমোল/লিটার। লিটারটা যেহেতু পার পার লিটার আছে, সেজন্য আমরা নিচে লিখলাম। সো এখানে আমাদেরকে মূল থেকে যখন গ্রামে বা মিলিগ্রামে নিতে হয়, মূল থেকে মূল থেকে যখন গ্রামে নিতে হয়, মূল থেকে যখন গ্রামে নিতে হয়, তাহলে হচ্ছে আমরা হচ্ছে কি করব? মূল থেকে গ্রামে নিলে হচ্ছে শুধু আণবিক ভর দিয়ে গুণ করব। মূল থেকে গ্রামে নিতে হলে আণবিক ভর দিয়ে গুণ করব। মূল থেকে গ্রামে নিতে হলে কি করব? আণবিক ভর দিয়ে গুণ করব। ঠিক আছে। এখন মিলিমূল থেকে মিলিগ্রামে নিতে হলে ও সেম। মিলিমূল থেকে মিলিগ্রামে নিতে হলেও আমরা হচ্ছে সেম। ঠিক আছে। মূল মিলিমূল থেকে মিলিগ্রামে নিতে হলেও সেম। ওকে, আমরা হচ্ছে 180 দিয়ে গুণ করবো। আর এখানে আহ করতে হবে যে 10 ইন্টু 180 করলাম। 10 মিলিমোল। তারপর হচ্ছে এখানে ইয়াদের করতে ডেসিলিটার থেকে লিটারে যেতে হলে নিচে হচ্ছে 10 দিয়ে গুণ করতে হয়। 10 ডেসিলিটার। ঠিক আছে। 1 লিটার মানে হচ্ছে 10 ডেসিলিটার, তো 10 ডেসিলিটার দিয়ে গুণ করলাম। উপরে হয়ে গেল, উপরে আগে ছিল মিলিমোল, এখন যেহেতু 180 দিয়ে গুণ করে দিলাম, তাহলে হয়ে গেল মিলিগ্রাম। ঠিক আছে। নিচে আগে ছিল লিটার, 1 লিটার, তাহলে এখন যেহেতু 10 দিয়ে গুণ করে দিলাম, হয়ে গেল ডেসিলিটার। তাহলে এটা কাটলাম, তাহলে আলটিমেটলি আমার কত থাকে? 180। উপরে মিলিগ্রাম থাকে, নিচে থাকে ডেসিলিটার, তাহলে আলটিমেটলি কত হয়ে গেল? মিলিগ্রাম পার ডেসিলিটার। কত হয়ে গেল? মিলিগ্রাম পার ডেসিলিটার। ওকে, আমার অ্যান্সার কত হবে? 180
মিলিগ্রাম পার ডেসিলিটার, ঠিক আছে? 180 মিলিগ্রাম পার ডেসিলিটার। আচ্ছা, এখন এরপরে কি জিনিসটা কি বোঝা গেছে? আমাদের বেশি দুইটা জিনিস কনভার্সেশন করতে হয়েছে। মিলিমোল থেকে মিলিগ্রামে নিতে হয়েছে, মিলিমোল থেকে কি মিলিগ্রামে নিতে হয়েছে, তারপর হচ্ছে তোমার কি করতে হয়েছে, মিলিমোল থেকে মিলিগ্রামে নিলাম, তারপর হচ্ছে এই যে লিটার থেকে ডেসিলিটার নিলাম। মিলিগ্রামে মোল থেকে গ্রামে নেওয়ার জন্য আণবিক ভর দিয়ে গুণ করতে হয়, ঠিক সেম মিলিমোল থেকে মিলিগ্রামে নেওয়ার জন্য আণবিক ভর দিয়ে গুণ করতে হয়, করলাম। আর লিটার থেকে ডেসিলিটার নিতে হলে 10 দিয়ে গুণ করতে হয়, করলাম। উপরে থাকলে মিলিগ্রাম, নিচে ডেসিলিটার, ওকে আমার মিলে গেল জিনিসটা। আর এই 10 কাটা 180, তাহলে 180। গ্লুকোজের আণবিক তো 180, দেখলাম C6H12O6 এর আণবিক ভর তো 180, দ্যাটস ওয়াই আমরা হচ্ছে কি করলাম, একজন রোগীর রক্তের গ্লুকোজের পরিমাণ 890 মিলিগ্রাম পার ডেসিলিটার হলে মিলিমোল পার লিটার নির্ণয় করো। সো মিলিগ্রাম পার ডেসিলিটার আগে দেখলাম কি, মিলিগ্রাম পার ডেসিলিটার থেকে মিলিমোল পার ডেসিলিটার নিতে হলে 100 ইয়া ইয়া দিয়ে গুণ করতে হয়, মানে 180 দিয়ে গুণ করতেছিলাম। নিচে হচ্ছে ডেসিলিটার, এখন হচ্ছে ভাগ করতে হবে, উল্টা কাজ করতে হবে আর কি। এখন মিলিগ্রাম থেকে মিলি বলে নিতে হবে, তাহলে 180 দিয়ে ভাগ করতে হবে। তাহলে উপরে হচ্ছে 190 মিলিগ্রাম পার ডেসিলিটার দেওয়া আছে, আমাকে নিতে হবে মিলিমোল পার লিটার। তাহলে কি করতে হবে, 190 কে কত দিয়ে ভাগ করতে হবে, 180 দিয়ে গুণ করছিলাম, এখন 180 দিয়ে ভাগ করতে হবে। তারপর নিচে ডেসিলিটার 10 দিয়েছিলাম, দেখলে এখন কত দিতে হবে, 10 দিয়ে ভাগ করতে হবে, 1/ডেসিলিটার 10, 1/লিটার, এটা হবে মিলিমোল, এটা হবে ইয়া। তাহলে আলটিমেটলি আমরা যদি উল্টাই দেই তাহলে কত হবে, উপরে থাকবে 190 নিচে 180, উল্টাই দিলে উপরে থাকবে 10, নিচে থাকবে 1, ঠিক আছে? আমরা শূন্য শূন্য কাটলাম, আর 10 কে দিয়ে যদি 18 তে কাটি তাহলে 1.8, 1.8 কে যদি 19 দিয়ে যদি ভাগ করি, 1.8 কে যদি 19 দিয়ে ভাগ করি, তাহলে আমার মোটামুটি অ্যান্সার 10 মানে 18, মানে 1.8 কে যদি আমি 19 দিয়ে ভাগ করি, এটাকে 10 দিয়ে গুণ করলে কত হয়, 18 হয়। ঠিক আছে, তো 10 থেকে একটু বড় হবে আর কি। 1.8 কে 10 দিয়ে গুণ করলে কত, 18 হয়। তাহলে আমার তো আছে 19। বেসিক্যালি 10 থেকে একটু বড় হবে, 10 থেকে একটু কি হবে, বড় হবে। ঠিক আছে, জি, ওকে। তারপর কি বলছে, 8 মিলিমোল পার লিটার থেকে মিলিগ্রাম পার ডেসিলিটার নিয়ে তো সেম, 8 মিলিমোল পার লিটার থেকে মিলিগ্রাম পার ডেসিলিটার, 8 × 180 উপরে, নিচে হচ্ছে 10। এটা যদি কাটা 18-এর সাথে যদি 8 গুণ করো, কত আসে, 88 থেকে যদি 36 বিয়োগ দাও, তাহলে মোটামুটি 144। ঠিক আছে, আচ্ছা, পার্সেন্টেজ আকারে দেওয়া আছে, পার্সেন্টেজ আকারে দেওয়া আছে না, পার্সেন্টেজ আকারে কি মোলারিটি ঘনমাত্রা বের করতে আমরা কি জানি, পার্সেন্টেজ আকারে দেওয়া থাকলে কিছুক্ষণ আগে শিখেছিলাম এস ইকুয়ালস টু 10x/m, 10x/m। 10x কত দিচ্ছে, 25, এম কত, এম হচ্ছে 106। সোডিয়াম কার্বনেটের হিসাব করতে তো পারো, 106, মনেও রাখতে পারো। আর কত, 10 × 25, মানে 250। 250-কে যদি 106 দিয়ে ভাগ করো, তাহলে মোটামুটি কত আসবে, 106 দিয়ে যদি ভাগ করো তাহলে কত আসতে পারে, 2.36 আসবে দেখাচ্ছে এখানে, বাট একটু পরে দেখলে বেটার হয় জিনিসটা। 250 2 দিয়ে যদি গুণ করো তাহলে কত হয়, 212। আমি যদি বিয়োগ করে তাহলে আমার আসে হচ্ছে 38। তাহলে একটা দশমিক সংখ্যা নিলাম, 380, কতবার যায়, 3 বার যায় দেখো, 106 × 3,
8 0.1, 3 × 3 318, তাহলে 318। এখানে বিয়োগ করে কত আসে, তোমার মোটামুটি 72 আসে, হোয়াট এভার। এখানে হয় 2.3। 2.3 ওয়ালা তো আর কোনোটা নেই, এটা আছে আর তো কোনোটা 2.3 ওয়ালা নেই, তো আমার অ্যান্সার মোটামুটি 2.3 ওয়ালাটাই হচ্ছে বলতে পারতেছি, হ্যাঁ। এটাও দেখো 10x, এত পার্সেন্ট সোডিয়াম কার্বনেটের ঘনমাত্রা কত, সেম 10x/m। 10x এর ভ্যালু কত, 10m কত, 106। উপরে থাকলে 100, নিচে থাকলে 106, হ্যাঁ। 100 নিচে থাকলে 106, তাহলে মোটামুটি কত হবে, 0 সামথিং হবে আর কি, 0.9 বা সামথিং। তো 0.9 এখানেও আছে, এখানেও আছে। তো আমার কোনটা হবে, এটা হচ্ছে মোল পার কেজি, আসলে মোল পার কেজি তো না, মোল পার লিটার, মোলার ঘনমাত্রা হচ্ছে না, মোল পার লিটার। তো আমার অ্যান্সার তো এটা হবে, ওকে। তারপর সোডিয়াম কার্বনেট 5%, সোডিয়াম কার্বনেট মোলারিটি কত, 10x/m, 10 × 5, এম কত, 106। তাহলে 50, উপরে থাকবে 50, নিচে থাকবে 106, তার মানে এটার অর্ধেক হবে। এটার অর্ধেক কত হবে, 0.47 মোলার, অবভিয়াসলি এটা হবে। ঠিক আছে, তো দ্যাট ইজ আর কি। আচ্ছা, এখানে কি দিছে, বেসিক্যালি এখানে বলছে হচ্ছে তোমার কি 10 মানে 3% সোডিয়াম কার্বনেটের ঘনমাত্রা মিলিমোলার, মানে মোলার আসবে তাকে 1000 দিয়ে গুণ করে মিলিমোলার নিতে হবে, সেম অ্যাসিডোসটা আমরা কি জানি 10x/m। ঠিক আছে, 10x/m, তো এখন কত হবে, 10, এক্স এর ভ্যালু কত দিচ্ছে, 5.3, আর এম, এম কত, 106। ঠিক আছে, তো সেম 53 × 2 = 106 বেসিক্যালি। 53 × 2 = 106, তাহলে আমি যদি এখানে যদি কাটাকাটি করি তাহলে কত হবে, 20 হবে। 53 × 2 = 106 মানে 2, যেহেতু শূন্য 5.3, তাহলে 20 হবে, হ্যাঁ। আচ্ছা, তাহলে এখন আলটিমেটলি এখানে কি হলো 20, তারপরে উপরে হলো 10, কত হলো 1/2। তাহলে 2 কাটাকাটি করলে আনসার হলো 1/2। তাহলে এস, এস এর ভ্যালু কত পেলাম, 1/2। আমাকে কত বলছে, মিলিমোলার। মিলিমোলার মানে কত করতে হয়, এটা হচ্ছে মোলার, এটা ছিল মোলার। ঠিক আছে, মোলারকে কত দিয়ে গুণ করতে হয়, 1000 দিয়ে গুণ করতে হয়, মিলিতে চলেছে আর কি, হ্যাঁ। তো আমি যদি কাটাকাটি করি তাহলে কত আছে, 500। 500 মিলিমোলার, আমার অ্যান্সার হলো সি, 500 মিলিমোলার। 10% সোডিয়াম ক্লোরাইডের ঘনমাত্রা কত, সেম 10x/m। সেম কি, 10x/m। তো এখানে 10x কত, 10%, আর এম কত, সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম হচ্ছে 23, আর ক্লোরিন হচ্ছে 35.5, তাই মানে 58.5। ওকে, তাহলে কত হবে, 10 × 100 ডিভাইডেড বাই 58.5। ঠিক আছে, আলটিমেটলি বলা যায় কি, মানে ধরো এটাকে 60 ধরা যায়, তাহলে 60 বললাম, 100, 100-কে যদি আমি 60 দিয়ে ভাগ করি তাহলে কত আসে, 0.9 বা সামথিং, সরি 1 পয়েন্ট, 60 × 60, 60 × 2 = 100, 120 হয়। তো 1 পয়েন্ট সামথিং, 1.6 বা 1.7 এরকম টাইপের কিছু একটা আসে, হ্যাঁ। তো বেসিক্যালি আমার এটাই মনে হয়, এগুলো তো কেউ না, এগুলো 17। 60 দিয়ে 17-কে ভাগ, 100-কে ভাগ করলে তো কখনো 2 এর বেশি হওয়ার কথা না, 2 থেকে কম হবে, 1 থেকে বেশি হবে। তো এরকম অ্যান্সার আছে জাস্ট একটাই। ওকে, এটা হচ্ছে আমার অ্যান্সার। তারপর তারপর বলছে 4% WyB সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা কত, সেম 10x/m। 10, এক্স এর ভ্যালু কত, এক্স এর ভ্যালু হচ্ছে 4, এম সোডিয়াম হাইড্রোক্সাইড এর ভর তো 40, তাহলে আমরা যদি কাটি 10, 4 10 40, 4 1 4, আনসার হচ্ছে 1 মোলার, অথবা 1 মোলার। সেটা হচ্ছে ডি। হচ্ছে সোডিয়াম 5% সোডিয়াম হাইড্রোক্সাইডের পিএইচ সেম এভাবে দেওয়া আছে। 5% সোডিয়াম হাইড্রোক্সাইড, 5 × 10 / 40, 1.25 আসতেছে অ্যান্সার। এটা 20% সোডিয়াম হাইড্রোক্সাইড, 20 × এক্স এর ভ্যালু 20 ডিভাইডেড বাই, চলে সেম প্রসেস আমরা দেখাচ্ছি জিনিস। এখন এখানে ঘনমাত্রা দেওয়া আছে, ঘনমাত্রা দেওয়া আছে পার্সেন্টেজ বের করতে বলছে, তো আমরা কি জানি আছে 10x/m। এক্স এর মান বের করতে পারলেই হলো পার্সেন্টেজ, তাহলে আমরা কি বলতে পারি, x এস ইন্টু, মানে আর গুণ করতেছি, এস এর সাথে এম যাবে, s × m ডিভাইডেড বাই হচ্ছে 10। এস কত, এস হচ্ছে দেওয়া আছে 0.2, এম কত, সোডিয়াম, সরি সালফিউরিক অ্যাসিডের আমরা এম জানি হচ্ছে 98,
তাহলে আমরা লিখতে পারি হচ্ছে এস এর ভ্যালু দেওয়া আছে 0.2, এটা জানি হচ্ছে 98 ডিভাইডেড বাই হচ্ছে কত, 10। ঠিক আছে, 98 এর সাথে যদি 0.2 যদি গুণ করি তাহলে আচ্ছা, বাট এটা গুণ করি তাহলে আমরা কত আসবে, 1.96 আসবে, কারণ 98 দুগুণ কত, 98 দুগুণ হচ্ছে 100, সরি 19.6 আসবে আর কি। 98 দুগুণ হচ্ছে 196। যেহেতু আমরা নাইন ছিল 0.2 ছিল, সেজন্য এক ঘর আগে দশমিক দিলাম, 19.6। তাহলে 19.6 কে যদি আমরা 10 দিয়ে ভাগ করি তাহলে কত আসে, 1.96 আসে। ঠিক আছে, আমার অ্যান্সার হবে কি 1.96%, এটা হচ্ছে অ্যান্সার। ওকে, ঘনমাত্রা মোলারিটি সেম 10 x/m। 10 x কত, x হচ্ছে 10, m কত, n হচ্ছে 98। তাহলে উপরে আছে 100, নিচে আছে 98, তাহলে 1 পয়েন্ট সামথিং হবে অবশ্যই এটাই। উপরে 100, 10 10 100, নিচে আছে 98, 100 কে যদি 98 দিয়ে ভাগ করো তাহলে 1 পয়েন্ট সামথিং হবে। 1 পয়েন্ট সামথিং হলে সেটাই, এটাও সেম, 5x 10 x/9। আচ্ছা, তারপর আমাকে বের করতে বলছে পরিমাণ। পরিমাণ সেম, ওই যে আমরা একটা সূত্র জানি যে ডাব্লিউ ইকুয়ালস টু এস ইকুয়ালস টু ডাব্লিউ বাই এন ইন্টু 1000/v, 1000/v। সেখানে ভি অবশ্যই মিলিলিটারে দিতাম। ঠিক আছে, ভি অবশ্যই মিলিলিটারে দিতাম। ভি যদি লিটারে দেওয়া দেওয়া হতো তখন হচ্ছে 1000টা লাগতো না, শুধুমাত্র ভি দিলেই চলতো। তাহলে আমার আলটিমেটলি হচ্ছে কি এস ইকুয়ালস টু ডাব্লিউ বাই এম ইন্টু ভি। এখানে অবশ্যই ভি লিটারে, ভি লিটার দিলে উপর আর 1000টা দেওয়া লাগতো না। ঠিক আছে, এখন আমার এমন ডাব্লিউ এর মান বের করতে হলে ডাব্লিউ ইকুয়ালস টু কি লেখা যায়, এস এম ইন্টু ভি। ভি অবশ্যই কিসে, লিটারে হিসাব করতে হবে, এস এম ভি। তাহলে হচ্ছে কত পরিমাণ থাকবে সেটা হচ্ছে এস এম ভি, ডাব্লিউ ইকুয়ালস টু এস এম ভি। এস মানে হচ্ছে ঘনমাত্রা, এম মানে হচ্ছে আণবিক ভর, আর ভি হচ্ছে কত লিটার আছে সেটা। কি পরিমাণ সোডিয়াম কার্বনেট প্রয়োজন, এস এম ভি। এস কত আছে 0.1, এম, এম তো জানি সোডিয়াম কার্বনেট এম হচ্ছে 106, এতক্ষণে মনে থাকার কথা। হিসাব করলেও পারবা, সোডিয়াম 23 গুণ 2 × 2, হিসাব করে তো অনেকক্ষণ টাইমের ব্যাপার। তাও মুখস্থ করে ফেলা ভালো আর কি, মানে মুখস্থ হয়ে যাওয়ার কথা বারবার, কিন্তু মুখস্থ হয় না, আমার তো এরকম হয়ে গেছে। তো এরকম মানে 23 দুগুণে, 23 গুণ 2 কার্বন 12, আর 16 গুণ 3 বলে 106 আসছে বেসিক্যালি। ঠিক আছে, তাহলে আমার ডাব্লিউ হচ্ছে এস এম ভি। এস কত, এস হচ্ছে 0.1, এম কত 106, ভি কত 5। ওকে 5। আমি যদি আহ করি, 106 কে 0.1 দিয়ে গুণ করি, আমার আসলে হচ্ছে 10.6 × 5। 106 কে 0.1 দিয়ে গুণ করার পর কত আসলে আমার 10.6 × 5। তাহলে 5×10 = 50, এটা তো আসবে। 0.6 কে গুণ করলে হয় 3, তার মানে হচ্ছে তোমার 53, বেসিক্যালি 53। 50-এর সাথে 53, এটা যদি গুণ করে 53 আসে। হ্যাঁ, কেমনে বুঝলাম, এই যে 10-এর সাথে 5 দিয়ে গুণ করলে হয় 50, আর 0.6 কে 5 দিয়ে গুণ করলে হয় কত, 30। তো যেহেতু 0.6 তার মানে এক ঘর আগে দশমিক, তার মানে থ্রি, থ্রি লিখে যায়। মানে এই 50 আর এই 3 মিলে কত হয়, 53। ঠিক আছে, আমার 53 নাম হচ্ছে। তারপর 1 লিটার ডেসিমোলার, ডেসিমোলার মানে কি আমরা জানি, মোলার দ্রবণ মানে, মোলার দ্রবণ মানে হচ্ছে 1 মোল। তারপর আহ ডেসিমোলার মানে হচ্ছে 0.1 মোল। সেমিমোলার কথাটার অর্থ হচ্ছে 0.5 মোলার। সেন্টিমোলার, সেন্টিমোলার কথাটার অর্থ হচ্ছে 0.01 মোল। সেন্টিমোলার কথাটার অর্থ হচ্ছে কি 0.01 মোল। ওকে, ফাইন। এখন আমাকে ডেসিমোলার বলছে, 1 লিটার ডেসিমোলার সোডিয়াম কার্বনেট দ্রবণে কত গ্রাম, এটা সেটা আমরা কি জানি, এটা কত গ্রাম মানে ডাব্লিউ, ডাব্লিউ মানে কি এস এম ইন্টু ভি। এস কত,
এস কত দেওয়া আছে ডেসিমোলার মানে 0.1, এম এম কত 106, ভি হচ্ছে 1। তার মানে আমি কত বলতে পারবো 10.6 গ্রাম। এটাকে গুণ করলে 10.6, আর 1 কে গুণ করতে হবে 10.6 গ্রাম, কত হয় 10.6 গ্রাম, ঠিক আছে। আচ্ছা, তারপর এটা হচ্ছে কত 250 মিলিলিটার, 40 মিলিমোলার সোডিয়াম কার্বনেটের কত গ্রাম আছে। তো সেম ডাব্লিউ ইকুয়ালস টু কি এস এম ভি, এস এম এম, এম কত 40 মিলিমোলার, অবশ্যই মিলিমোলার। মিলিমোলার থেকে মোলারে নিয়ে যেতে হবে অবশ্যই, তো মোলারে নিয়ে গেলে কত করতে হয় 40/1000, 1000 দিয়ে ভাগ করতে হয়। মিলিমোলার থেকে মোলারে নিয়ে যেতে হলে কি করতে হয়, মিলি থেকে জেনারেলে নিয়ে আসতে হলে কি 1000 দিয়ে ভাগ করতে হয় না। মিলি থেকে কি জেনারেলে নিয়ে আসতে হলে কি করতে হয় 1000 দিয়ে ভাগ করা লাগে, সিম্পল একটা জিনিসপাতি। ওকে, আচ্ছা, তারপর আমরা এস এর মান বসাবো। এস এর মান কত 40/1000। এম কত সোডিয়াম কার্বনেট 106, ভি কত 250 মিলিলিটার। তো 250 মিলিলিটার মানে কি 250/1000 লিটার, কিন্তু এটা যেহেতু লিটারে নিতে হবে তাহলে 250/1000। আমি যদি লিখি উপর হবে 250, নিচে হবে 1000। 1000 ছিল যদিও, আচ্ছা হোয়াট এভার। আমি দেখবো এখানে মনে করলে আমি তো ভালো হবে। এটা হচ্ছে জিরো আর এ জিরো কাটবে 250-এ, এ জিরোর সাথে এ জিরো কাটবে, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা এখানে নিচে আছে 100, উপর আছে 25, তাহলে কত হবে 4×25 100, কাটাকাটি করলে এই 4-এর সাথে এই 4 কাটাকাটি যায়, তাহলে আমার কত থাকে বেসিক্যালি উপরে থাকে 106, নিচে থাকে 100। 106 কে যদি 100 দিয়ে ভাগ করি কত হয় 1.06, 06 আনসার হবে কত 1.06 গ্রাম। ওকে, ঠিক আছে। তারপর একটা কোশ্চেন বলছে 200 মিলিলিটার এত দ্রবণে কি পরিমাণ সোডিয়াম কার্বনেট থাকবে। সেম ফর্মুলা, সেম ফর্মুলা, ডাব্লিউ ইকুয়ালস টু এস এম ভি। এস কত 0.075, 0.075, আর এম কত 106, ভি কত 200 মিলিলিটার মানে 200/1000। কাটাকাটি করে এটা একটা কাটবে, আর কাটলে 5×2 = 10 হবে, নিচে থাকবে 5। আচ্ছা তাহলে আমি এটাকে কি লিখতে পারি 0.75 কে 75 ইন্টু 10⁻³ যেহেতু 3 ঘর পর 75 10⁻³ লিখতে পারি, ইন্টু 1.06 ইন্টু নিচে হচ্ছে 1/5। 5 কে যদি 75 দিয়ে ভাগ করি 15 75। ওকে, তাহলে আমার আলটিমেটলি এখানে কি থাকতেছে, পাশে কি কি থাকতেছে আমি একটু ওই পাশে লিখলে উপরে থাকতেছে 15 ইন্টু 10⁻³ এলিয়ে থাকতেছে 106, 106। এখন আমাকে একটু গুণ করার পালা। আমি চাইলে এই জিনিসটাকে 106 কে 1 10⁻³ দিয়ে গুণ করবো। 15 ইন্টু এটা 0.106 লিখতে পারি, 0.106, কারণ কয় ঘর পর 10⁻³ মানে 3 ঘর আগে দশমিক দিতে হয়, তাহলে এখানে 1 ঘর 2 ঘর 3 ঘর আগে দশমিক দিলাম, 0.106। এই যে 1 ঘর 2 ঘর 3 ঘর আগে দশমিক দিয়েছি। এই দুটো যদি গুণ করে দেখো, গুণ করলে কত আসবে 1.00, সরি 1.59 এরকম কিছু একটা আসবে। এই জিনিসটা যদি গুণ করতে 15-র সাথে যদি 0 0 পয়েন্ট সামথিং গুণ করে, তার মানে 1.5 ইন্টু 1.06 এরকম কিছু একটা আসবে। তো 1.5 এর সাথে যদি গুণ করো 1.59 আসবে, এর থেকে বেশি আসবে না। 2 আসার কথা না, ধরুন 2 দিয়ে গুণ করলে বেশি আসে আর কি। সো আনসার হবে এটা 1.59। একটু গুণ করে দেখতে হবে, 15 ইন্টু 0.106 এটা তো গুণ করা পারার কথা। 15 উপরে দেবা 0.106, 3 বার গুণ করবা, কয়বার আগে দশমিক হবে 3 বার আগে দশমিক হবে, তাহলে 3 বার আগে দশমিক হলে কত হবে 1.59, এরকম কিছু একটা হবে। পরেও কিছু থাকতে পারে, এই গুণটা পারা উচিত।
ওকে, সেম প্রসেস। এই যে এস দেওয়া আছে, ভি দেওয়া আছে, আর এম তো 106 জানো। সেম প্রসেস, ডাব্লিউ ইকুয়ালস টু এস এন ভি। প্লিজ এগুলো একটু ট্রাই করার দরকার, একটু ট্রাই করো। এগুলো ট্রাই না করলে পারবো না, ঠিক আছে? হাতে লিখে লিখে কষ্ট করে করে করো। শুধু ক্লাস করলে চলবে না, হাতে লিখে লিখে অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে, নাহলে হবে না। ঠিক আছে, একটু প্লিজ ট্রাই করো। ঠিক আছে, ওকে। এখানে সেম এস এম ভি। এস কত? এস হচ্ছে 0.1, এম কত? 40, ভি কত? 250 মিলিলিটার। তাহলে 250 বাই 1000। একটা কাটলাম, এটা কাটলাম, এটার জন্য একটা কাটলাম। তাহলে আমি আর আচ্ছা, ওয়াট লাগবে না আসলে। যদি শূন্য থাকে, এখানে যদি 100 থাকে, 25কে যদি কাটি, 4 25 100। 4 দিয়ে কাটলে কত? 4 10 100। তার মানে 10-এর সাথে যদি 0.1 গুণ করি, তাহলে কত থাকে? 1 গ্রাম। ঠিক আছে, 1 গ্রাম, এটা হচ্ছে। আচ্ছা, 0.05 মোলার ঘনমাত্রা এত মিলিলিটার দ্রবণে কতটুকু সোডিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন? সেম, ডাব্লিউ ইকুয়ালস টু এস এম পি। এস হচ্ছে 0.05। এগুলো বেসিক্যালি তোমার ক্যালকুলেশন চেক করার জন্য দেয়। 40 ইন্টু ভি হচ্ছে 100/1000। কাটাকাটি করলে নিচে থাকে 110। 10-এর সাথে 40 গুণ করলে থাকে 4। 4-এর সাথে যদি 0.05 গুণ করে আনসার হবে 0.4 5 20, না তো 0.2 হবে। 0.2। সেম এস টু এস। কত গ্রাম লাগবে? সেম, ডাব্লিউ ইকুয়ালস টু এস এম ভি। কতগুলো ভার্সিটিতে সেম কোশ্চেন আসতেছে, তো অনেক অনেক। জাস্ট সালফিউরিক অ্যাসিডের ভর হচ্ছে 98, আর এটার ঘনমাত্রা 0.1, এটা 250। দিস ইজ সেম ভাবে বসাবা। হ্যাঁ, 0.1 ইন্টু এর হলো 98 ইন্টু ভি এর ভ্যালু 250/1000। আনসার 4 আসবে, কাটাকাটি করবে আনসার। এটা হচ্ছে 2.4 পাবে। আই থিঙ্ক পারা উচিত। এরপর আর দেখাইতেছে না, এগুলা সেম কোশ্চেন আর পারা আর দেখার দরকার নেই, আশা করি। ঠিক আছে। আচ্ছা, এটা আগেরটা গেছিল হচ্ছে ভর, ভর নির্ণয় করা রিলেটেড। এখন সেম সূত্র, সেম সূত্র, ডাব্লিউ ইকুয়ালস টু এস এম ভি, ওই সূত্রতেই আছে। এখন হচ্ছে রিলেটেড ঘনমাত্রা নির্ণয় করা রিলেটেড। এখন রিলেটেড ঘনমাত্রা নির্ণয় করা রিলেটেড, সেম সূত্র। ডাব্লিউ সমান কি ছিল? এস এম ভি। এখানে ভি ছিল লিটারে। আবার এখন ঘনমাত্রা নির্ণয় করতে হবে, তাহলে কি হতে হবে? এস থাকবে পাশে ডাব্লিউ বাই এম, ভি থাকবে পাশে, এদিকে থাকবে এস। সূত্র হবে এটা, সূত্র হবে এটা। অবশ্যই ভি কোথায় দিতে হবে? লিটারে। ভি যদি লিটারে না যাও, তাহলে উপরে 1000 গুণ করতে হবে। ওই যে আমরা শিখছিলাম, এস ইকুয়ালস টু হচ্ছে ডব্লিউ বাই এম ইন্টু 1000/ভি। এখানে যাও ভি মিলিলিটারে। ভি যদি মিলিলিটারে দিতে চাও, তাহলে এটা ইউজ করবা। সে যদি লিটারে দিতে চাও, তাহলে এটা ইউজ করবা। জাস্ট 1000টা ইউজ করতে হবে না আর কি তখন। এটা তো এখানে দিচ্ছে দেখো, 0.98 গ্রাম সালফিউরিক অ্যাসিডে 1 লিটার জলীয় দ্রবণ তৈরি করা হলে দ্রবণটির ঘনমাত্রা কত? তো আমরা কি জানি? এস ইকুয়ালস টু ডব্লিউ বাই এম ইন্টু ভি। ডব্লিউ কত? 0.98। এম কত? 98। ভি কত? 1 লিটার, তাহলে 1 লিটার। তাহলে আমি যদি এটাকে কাটাকাটি করতে চাই, তাহলে আমার নিচে আসবে হচ্ছে 100। তো কত আসবে? 100। কারণ 0.98 দিয়ে 98 কাটাকাটি করলে কত আসবে? 100। ঠিক আছে, কেমনে 100 আসে? তাহলে এটা বোঝার কথা যে উপরে হচ্ছে দেখো 0.98, নিচে হচ্ছে 98 কিন্তু 1। কিভাবে? আমি উপরে দশমিক তুলতে চাচ্ছি, সেজন্য উপরে লিখলাম 98, নিচে হচ্ছে 98 কিন্তু 1। উপরে যদি দশমিক তুলি, দশমিকের জন্য একটা 1 লিখলাম। ঠিক আছে। আর আচ্ছা, বাদ দাও। এই যে উপরে না এখানে লিখি, এখানে লিখলাম 10⁻²। কেন? কারণ এই যে 1 ঘর, 2 ঘর, 2 ঘর আগে দশমিকটা নিয়ে পরে নিয়ে গেছিলাম। 2 ঘর পরে নিয়ে গেলে 10⁻²। 98 98 কাটা, তাহলে আমার আলটিমেটলি থাকে 10⁻²। 10⁻²কে আমরা কি লিখতে পারি? 0.01। এটা লিখতে পারি, কারণ এই যে 2 ঘর পর
-2 মানে কি? মানে হচ্ছে 2 ঘর পর, 2 ঘরের দশমিক, এই যে 1 ঘর 2 ঘর, তাহলে এটা হচ্ছে আনসার। 10⁻⁻ যত তত ঘর পর দশমিক। ঠিক আছে। ওকে। তারপর বলছে 500 মিলিলিটার, 500 মিলিলিটার যে কথা, 0.5 লিটার একই কথা। ঠিক আছে। ঘনমাত্রা কত? ঘনমাত্রা এস ইকুয়ালস টু W/mv। ডব্লিউ কত? ডব্লিউ হচ্ছে 24.5, এম কত 98, ভি হচ্ছে কত 0.5। ঠিক আছে। তো দেখো এখন 24.5 উপরে থাকলো, 98 কে যদি তুমি 0.5 দিয়ে গুণ করো, যে কথা 98 কে 2 দিয়ে ভাগ করো, একই কথা, 98 কে 2 দিয়ে ভাগ করলে হয় 49। ঠিক আছে। আর 24 × 2 = 48, 24.5 × 2 = 49, তাহলে এখানে কাটাকাটি গুলো আসছে 2, তাহলে আলটিমেটলি অ্যান্সার হচ্ছে হাফ। হাফ মানে কত? 0.5। হাফ মানে 0.5। এখানে দেখো আটা, এটা কেওএইচ, পটাশিয়াম হাইড্রোক্সাইডের দ্রবীভূত ক্ষেত্রে ঘনমাত্রা কত হবে? ঘনমাত্রা হবে এস ইকুয়ালস টু W/mv। ডব্লিউ কত? 57। আর এটার হচ্ছে কত? পটাশিয়াম হাইড্রোক্সাইডের ভর হচ্ছে 56। কেমনে? পটাশিয়ামের 39, অক্সিজেনের 16, আর এখানে হাইড্রোজেনের 1, তার মানে ওটা হয় 56। আর ইয়া দিছে কত? 100 মিলিলিটার। 100 মিলিলিটার মানে 100/1000, দ্যাট ইজ 0.1 লিটার। যেখানে লিখতে পারি 0.1 লিটার। 56 সাথে 57 কাটাকাটি করলে আলটিমেটলি এক, এক এক আসে, বা এক থেকে একটু হালকা বেশি আসে। তাহলে উপরে 1, নিচে হচ্ছে 0.1। 1 কে যদি 0.1 দিয়ে ভাগ করি তাহলে কত? 10 আসবে। 1 কে যদি 0.1 দিয়ে ভাগ করে কত আসবে? 10 আসবে। কেমনে? 0.1 কে চাইলে আমরা 10⁻⁻1 লিখতে পারি। এটা যদি উল্টাই দিই তাহলে কি হয়ে যাবে? 10⁻+1। 10⁻+1 মানে তো 10। ঠিক আছে, 10 আসবে। তাহলে আমার আলটিমেটলি জিনিসটা কত হবে? 10 বা 10-এর চাইতে হালকা বেশি, যেহেতু আমরা এখানে একটু জিনিস ইগনোর করেছি। 56কে 57 দিয়ে ভাগ করলে 1 থেকে হালকা বেশি আসছে, বাট আমরা 1-ই ধরেছি, সেজন্য এখানে এটাও 10 থেকে হালকা বেশি হবে। তো আলটিমেটলি আমার অ্যান্সার হবে এটা, কিন্তু অপশনে দেওয়া না। ঠিক আছে। আচ্ছা, ফাইন। এখন একটা নতুন টপিকে যাচ্ছি, টাইট্রেশনের রিলেটেড। টাইট্রেশন রিলেটেড একটু নতুন টপিক পড়তে হবে। সো পেপার থেকে সূত্র শিখতে হবে, সূত্র থেকে করা লাগবে। ঠিক আছে। আচ্ছা, একটু এই জায়গায় দেখাই। এখানে নতুন টপিক হচ্ছে, আমরা একটা সূত্রটা হবে এরকম: S1 V1 ইকুয়ালস টু হচ্ছে, S1 V1 ইকুয়ালস টু হবে S2 V2। এই সূত্রটা আমরা অনেকবারই হচ্ছে দেখেছি। S1 V1 = S2 V2। এই সূত্র দেখে আমাদের হচ্ছে প্রশ্ন জিনিসপাতি হচ্ছে কাজ করতে। সো দেখো, এখানে হবে E1, একটা E2। E1 E2 দি হচ্ছে তুল্য সংখ্যা, আচ্ছা পরে বোঝাবো। তার আগে বলি আমি হবে কি সূত্রটা। এখানে S1 V1 E1 দিচ্ছে, আমরা S1 V1 E1 না দিয়ে আমরা উল্টা করবো। আমরা করবো হচ্ছে E of base into S of acid into V of acid equals to E of acid into S of base into S of V of base। এখন ই কি? ই হচ্ছে সহগ। ই হচ্ছে কি? এটা কি? ই হচ্ছে যে তুমি সমতা করছো, সমীকরণ কি করছো? সমতা করছো, সমতাকৃত সমীকরণে যে সহগটা পাইছে সেটা। সেটা হচ্ছে অ্যাসিডের আগে যে সহগ থাকবে, এটা হচ্ছে ক্ষারের আগে যে সহগ থাকবে সেটা। ঠিক আছে। এস মানে কি? এস এ মানে হচ্ছে অ্যাসিডের ঘনমাত্রা। ঠিক আছে। তার ঘনমাত্রা, অ্যাসিডের ঘনমাত্রা। এস এ মানে কি? অ্যাসিডের ঘনমাত্রা। আর ভি এ মানে কি? ভি এ মানে হচ্ছে বেসের ঘনমাত্রা। ভি এ মানে হচ্ছে কিছু অ্যাসিডের আয়তন। অ্যাসিডের আয়তন। আর এস মানে হচ্ছে ক্ষারের, বেস মানে তো ক্ষার, ক্ষারের ঘনমাত্রা। এস মানে কি? ক্ষারের
ঘনমাত্রা। আর ভিভি মানে কি? ভিভি হচ্ছে ক্ষারের আয়তন। ভিভি মানে কি রে? ক্ষারের আয়তন। ভিভি মানে কি? ক্ষারের আয়তন। সো ইয়ে মানে কি? ইয়ে মানে হচ্ছে অ্যাসিডের সহগ, মানে অ্যাসিডে যত সহগ থাকবে সেটা। আর ভিভি মানে হচ্ছে ক্ষারে যত সহগ থাকবে সেটা। আচ্ছা, এটা এরকম ভাবেও করা যায়, অথবা আর একটা ভাবেও করা যায় যে যেখানে হচ্ছে অ্যাসিড ছিল, বিক্রিয়া লেখার প্রয়োজন পড়বে না তখন আমার। আর একটা জিনিস দেখি, সেটা হচ্ছে বিক্রিয়া লেখার প্রয়োজন ছাড়াটা দেখাচ্ছে। উইথ পয়েন্ট ফর্মুলার, পয়েন্ট ফর্মুলার হচ্ছে এখানে, সিরিয়াল এখানে, সিরিয়াল ওয়ান ইস টু। আচ্ছা, তাহলে এখানে অ্যাসিড ইএবি লিখতে হবে না, এখানে ইএবি লিখতে হবে না, অন্য নতুন একটা জিনিস লিখতে হবে। ই লিখলেই চলবে। ইবি বইয়ে কিভাবে আছে বইয়েরটা দেখিও না প্লিজ, আমারটা দেখো, যেহেতু আমি বিক্রিয়া লেখাইতেছি না, তোমাকে বিক্রিয়া না লেখাই করতেছে। এখানে হচ্ছে এটা হচ্ছে মানে এসিডে কতটি হাইড্রোজেন, এসিডে কতটি হাইড্রোজেন আছে, এটা হিসাব করবা। আর ইবি, ইবি মানে হচ্ছে ক্ষার, ক্ষারে কতটি হাইড্রোক্সিল আছে, ক্ষারে কতটি হাইড্রোক্সিল আছে, ওইটা হিসাব করবা। এখন হাইড্রোক্সিল যদি না থাকে তখন কি করবা? তখন হচ্ছে হিসাব করবা মানে ধাতু কতটা আছে। হাইড্রোক্সিল যদি না থাকে তখন হিসাব করবো কতটা ধাতু আছে, আছে। এবং সেটা সেটা হচ্ছে কতটা হাইড্রোক্সিলকে গ্রহণ করতে পারে, সেটা কত হাইড্রোক্সিলকে গ্রহণ করতে পারে হিসাব করবা। তাহলে আমরা কি সূত্র শিখলাম? ইএ, ইএ এস এ ভি এ ইকুয়ালস টু হচ্ছে ইবি এস বি ভিবি। এটা হচ্ছে আমাদের মেইন সূত্র। এখানে এস এ এস বি হলো, এস এ হলো অ্যাসিডের ঘনমাত্রা, আর এস বি হলো ক্ষারের ঘনমাত্রা, আর ভি এ হলো অ্যাসিডের আয়তন, আর ভিবি হলো ক্ষারের আয়তন। আর ইএ হলো অ্যাসিডে যতটা হাইড্রোজেন, অ্যাসিডে হাইড্রোজেন কতটা আছে সেটা। আর ইবি হলো ক্ষারে যতটা হাইড্রোক্সিল আছে, ক্ষারে যতটা হাইড্রোক্সিল আছে ততটা আছে, অথবা যতটা থাকতে পারে। যদি নাও থাকে কোন একটা, ধরো ক্ষারের মধ্যে হাইড্রোক্সিল নাই, তার মানে যদি হাইড্রোক্সিল আসলে থাকতো তাহলে কতটা থাকতে পারতো, ততটা আমরা হিসাব করব। ওকে, বোঝাবো, অঙ্ক করার সময় বুঝতে পারবো। তো এখানে যদি দেখি, আচ্ছা, এই জায়গায় যদি দেখা হয় আমার কি হবে, বুঝতে পারবো আমি। সুতরাং প্রথমে কি বলছে কোশ্চেন, দেখো যে 100 মিলিলিটার, কোশ্চেন কি বলছে 100 মিলিলিটার 0.2 মোলার সোডিয়াম কার্বনেটের জলীয় দ্রবণকে প্রশমিত করতে কত আয়তনের এত মিলিলিটার প্রয়োজন হবে, এইচসিএল প্রয়োজন হবে। দেখো সূত্র কি ছিল? সূত্র ছিল হচ্ছে এস এ ইন্টু ভি এ ইন্টু এস এ, সরি, সূত্র ছিল হচ্ছে ই এ ইন্টু এস এ ইন্টু ভি এ, ই এ ইন্টু এস এ ইন্টু ভি এ হচ্ছে ইবি ইন্টু এস ভি ইন্টু ভিবি। এটাই তো সূত্র ছিল, ঠিক আছে। S1V1 যেমন S2V2, সেটাকে আমরা এসিড খাট দিয়ে বি দিয়ে লিখতেছি আর কি, ঠিক আছে। আর ই এ মানে হচ্ছে এসিডে কতটা হাইড্রোজেন আছে, HCl কয়টা হাইড্রোজেন আছে, একটা। ওকে, এই জন্য আমরা ওয়ান লিখলাম। তো এস এ মানে অ্যাসিডের ঘনমাত্রা কত দেওয়া আছে, 0.4, হাইড্রোক্সিল অ্যাসিডের ঘনমাত্রা 0.4 দেওয়া আছে। ওকে, ভি এ কত আয়তন প্রয়োজন, তার মানে আমাকে ভি এটা বের করতে হবে। ওকে, করলাম। ইবি,
ইবি মানে বলছিলাম কি ক্ষারে কতটা হাইড্রোক্সিল আছে, এখানে তো সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম কার্বনেট, তাই না? সোডিয়াম কার্বনেট। তো এখানে কি কোনো হাইড্রোক্সিল আছে আসলে? এখানে তো কোনো হাইড্রোক্সিল নাই। তা আবার আবার বলছিলাম না থাকলেও যতটি থাকতে পারে, যতটি থাকতে পারে। দেখো সোডিয়াম, আমরা জানি যে সোডিয়াম হাইড্রোক্সাইড মানে মনে হয় NaOH, ঠিক আছে, NaOH5। এটা কয়টা থাকতে হবে, যেহেতু দুইটা সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, তাহলে দুই বছর, তাহলে কয়টা থাকতে পারে হাইড্রোক্সিল টোটাল? হাইড্রোক্সিল কয়টা থাকতে পারে? হাইড্রোক্সিল তো নাই। যদি থাকতো তাহলে কয়টা থাকতে পারতো? আমরা জানি একটা সোডিয়ামের সাথে একটা থাকতে পারে, সেজন্য যেহেতু সোডিয়াম দুইটা আছে, হাইড্রোক্সিল কয়টা থাকতে পারতো? দুইটা থাকতে পারতো। তাহলে আমরা কত ইউজ করবো এখানে? দুই ইন্টু এসপি কত, ঘনমাত্রা কত, 0.2 দেওয়া আছে, 0.2 ইন্টু ভিবি কত, 100 মিলিলিটার, 100 লিটার। এখান থেকে জাস্ট আমার আননোন কি, ভিএ, আননোন কি, ভিএ। তাহলে আমার কত, ভিআই ইকুয়ালস টু লিখতে পারি, এবার হচ্ছে 2 ইন্টু 0.2 ইন্টু 100, নিচে হচ্ছে, আর 1 তো লেখার দরকার নাই, নিচে 0.4 লিখতে চলে, ঠিক আছে। আমি দেখো এই দশমিকটার সাথে দশমিকটা তুলে দিতে পারলাম কেন? কারণ সেম, এটা এক ঘর পর, এটা এক ঘর পর দশমিক, আমরা দশমিক দুটো তুলে দিলাম। ওকে, তাহলে উপরে থাকলো কত, উপরে এই 2 দুগুণে 4, 2 দুগুণে 4, আর এই 4, 4 আর 4 কাটা যায় না, তার আর থাকে কত, 100, থাকে কত, 100। তো আমার অ্যান্সার কত হবে, 100 মিলিলিটার হওয়ার কথা। 100 হবে, অ্যান্সার হবে সি, ডি না। এই যে 100 আসছে এখানে, এখানে ভুল লিখছে, ডি হবে না, অ্যান্সার হবে সি, 100 মিলিলিটার, ঠিক আছে। আচ্ছা, এত মোলার, এত সোডিয়াম হাইড্রোক্সাইডের NaOH জলীয় দ্রবণে 100 মিলিলিটারকে প্রশমিত করতে, 100 মিলিলিটারকে, অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইডের ভি আছে, ভিবি আছে, এত হচ্ছে ভিএসএ, এসবি হচ্ছে ভিবি, কত আয়তন, তাহলে ভি ওই বের করতে হবে। এটা হচ্ছে কত, ইয়া, এস অক্সালিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিডের সংকেত কি, H2C2, O4। অক্সালিক অ্যাসিডের সংকেত কি রে, H2C2O4। ওকে, আমরা সূত্র কি জানি? সূত্র জানি হচ্ছে SA, EA ইন্টু SA ইন্টু VA ইকুয়ালস টু হচ্ছে EB ইন্টু SB ইন্টু VB। আচ্ছা, অ্যাটলিস্ট সংকেতটা জানতে হবে, সংকেত না জানলে আসলে কিছু করার নেই। আমরা মানে কি বলছিলাম, মানে বলছিলাম অ্যাসিডে যতটি হাইড্রোজেন থাকা পসিবল, কয়টি হাইড্রোজেন থাকা পসিবল, অ্যাসিডে হাইড্রোজেন থাকা, এই যে এটা, তাহলে আমরা 2 লিখলাম। এসে কত, এসে দেওয়া আছে, অ্যাসিডের ঘনমাত্রা 0.5, 0.5 দিলাম। ওকে, কিন্তু ভি আমরা বের করবো ইকুয়ালস টু ইবি, ইবি মানে হচ্ছে এটা, কি দেওয়া আছে, সোডিয়াম হাইড্রোক্সাইড, কয়টা কার আছে, একটা, so একটা হাইড্রোক্সিল আছে, তো যেহেতু হাইড্রোক্সিল আছে তাহলে আমরা এক বসালাম। ওকে, এসবি কত, 1, এই যে 1, ভিবি কত, 100। আমাকে এখানে ভিএ বের করতে হবে, তো ভিএ ইকুয়ালস টু কত, উপরে থাকবে 100, 1 ইন্টু 100 গুণ করলে, আর নিচে থাকবে হচ্ছে 2 ইন্টু 0.5। 2 এর সাথে 0.5 গুণ করা মানে কি, 2 কে 2 দিয়ে ভাগ করা, আলটিমেটলি নিচে থাকবে হচ্ছে 1, তাহলে আলটিমেটলি কত হয়, 100, 100 মিলিলিটার, ঠিক আছে। আচ্ছা, এখানে বলছে 0.5 মোলার H2SO4, তাহলে এস এ দেওয়া 20 মিলিলিটার দ্বারা, তার মানে এটা ভি, হচ্ছে এস এ, এত মিলিলিটার কস্টিক সোডা, তার মানে হচ্ছে এসবি দেওয়া আছে এখন, এসবি না সরি, ভিবি। কস্টিক সোডা মানে KOH, কস্টিক সোডা মানে কি, না, কস্টিক সোডা মানে NaOH, NaOH, সোডিয়াম হাইড্রোক্সাইড। কস্টিক পটাশ মানে KOH, কস্টিক পটাশ, কস্টিক পটাশ যদি বলে তাহলে হচ্ছে কি NaOH, কস্টিক, সরি KOH, কস্টিক পটাশ মানে KOH, কস্টিক সোডা বললে NaOH। আচ্ছা, কত মোলারিটি, মানে ক্ষার দ্রবণের মোলারিটি কত জানেন, এসপি কত জানতে চেয়েছে, সূত্র কি?
ই এ, ভি এ, এস এ ইকুয়ালস টু ইবি, ভিবি, এস বি। এটাই তো আমাদের সূত্র। ই এ কত? ই এ মানে অ্যাসিডে কতটা হাইড্রোজেন আছে? এই যে দুটি, দুটি হাইড্রোজেন আছে দেখতে হবে। ভি এ কত? 20.5। ওকে। এস এ কত? এস এ হচ্ছে 0.5। ওকে। ইবি হারে কতটি সোডিয়াম হাইড্রোক্সাইড? সোডিয়াম হাইড্রোক্সাইডে কতটি হাইড্রোক্সিল আছে? একটি। ভিবি কত? ভিবি হচ্ছে 20। এসবি কত? এসবি হচ্ছে, বের করবো আমরা। ওকে, তাহলে আমরা এখন এই পাশে যদি ক্যালকুলেশন করি, 2 এর সাথে 0.5 গুণ করা মানে কি 1 না? কারণ 0.5 মানে কি হাফ, ভাগ করা এক কিলো, তাহলে 1। এই দুটোটা মিলে হয়ে যায় 1 কিন্তু 20.5, আর এটার নিচে কত আসবে? 20। প্রশ্ন হচ্ছে এসবি। তাহলে 20.5 কে যদি আমরা 20 দিয়ে ভাগ করি, 1 সামথিং আসবে অবশ্যই। 20.5 কে যদি 20 দিয়ে ভাগ করে 1 সামথিং ওয়ালা অপশন আছেই একটা, তোমার অ্যান্সার হবে একটা। 1.5 ওয়ালা অপশন আছে কয়টা? একটা, আমার অ্যান্সার হবে এটা। ওকে। এত মোলার, এত সিসি মানে হচ্ছে 110 মিলিলিটার। 110 মিলিলিটার, সিসি মানে মিলিলিটার। এত মোলার কত সিসি? কত সিসি মানে কত মিলিলিটার আর কি। এই যে সিসি কে সেন্টিমিটার কিউব বা মিলিলিটার বলা যায়, সমস্যা নেই। সোডিয়াম কার্বনেট প্রয়োজন। সোডিয়াম কার্বনেটের সংখ্যা হচ্ছে Na2CO3। আর সালফিউরিক অ্যাসিড হচ্ছে H2SO4। তো ফ্রেন্ডস ফর্মুলা লিখি, EA, SA, VA, PB, SB, PB। ওকে। ইয়ে কত? সালফিউরিক অ্যাসিড, হাইড্রোজেন কয়টা আছে? দুইটা। এসবি কত? এসএ, এই যে 0.25, হয় 25 ইউজ করতে পারে, ফাইন। ভিএ কত? 110। 110, ওকে। ইবি, ইবি কত? সোডিয়াম কার্বনেট, এই যে Na2CO3। Na2CO3 তো কয়টা হাইড্রোক্সিল আছে? এখানে তো কোনো হাইড্রোক্সিল নাই, তাহলে কে আছে? সোডিয়াম আছে। তো সোডিয়ামের সাথে হাইড্রোক্সিল যোগ করলে কি হয়? সোডিয়াম হাইড্রোক্সাইড। একটা সোডিয়ামের সাথে একটা হাইড্রোক্সিল থাকে, যেহেতু এখানে সোডিয়াম আছে এই দুইটা। আমার হাইড্রোক্সিল কয়টা থাকতে পারতো? দুইটা থাকতে পারতো, তাহলে আমার ইবি এর মান কত হবে? 2 হবে। কিন্তু ভি, এসবি কত? এসবি, এসবি দেওয়া আছে হচ্ছে 0.125। ভিবি হচ্ছে আমরা বের করবো, ঠিক আছে। তাহলে দেখো এই পাশে 2 আর এই পাশে 2 কাটাকাটি যায়। ওকে। তাহলে আমার হয় কি, উপরে আসে হচ্ছে 0.25 কিন্তু 110, নিচে আসে হচ্ছে এই যে এদিকে 0.125, 0.125 হচ্ছে কত? ভিবি। আমরা এখন দশমিক তোলার চেষ্টা করব। এটা কয় ঘর পর? এক ঘর, দুই ঘর, আচ্ছা। বুঝতেছো, মানে এটা যদি দশমিক তুলি তাহলে উপরে হবে 250, নিচে যদি দশমিক তুলি তাহলে পাওয়া যায় 125। 250 কে যদি 125 দিয়ে ভাগ করে আলটিমেটলি 2 হয়, এখানে 2 হবে, ঠিক আছে। কত হবে? 2 হবে। 250 কে, এটা হচ্ছে 200, এটা যদি দশমিক তুলি তাহলে কত হবে? 125 হবে। আর এটা যদি দশমিক তুলি তাহলে 250 হবে। 3 ঘর পর আর কি। তো কাটাকাটি করলে 2 হবে। তো 2 গুণ 110, 100 সাথে 10-এর সাথে 2 গুণ করলে কত হয়? 220। আর অ্যান্সার কত? 220 মিলিলিটার বা 220 সেন্টিমিটার। এটা 220 মিলিলিটার, 220 সেন্টিমিটার কিউব। ঠিক আছে, দেখো মানে সূত্র একটাই, একটা সূত্র যদি তুমি জানো তাহলে আমি মোটামুটি সব ধরনের অঙ্ক হচ্ছে সলভ করে পারবো। ঠিক আছে। এই যে লাস্ট এটা একটু করাচ্ছি, বাকিগুলো তুমি পড়ো। লাস্ট এটা দেখাচ্ছি, আমি দেখাবো না। এটা হচ্ছে EA, SA, VA ইকুয়ালস টু 3B, SB, VB। EA কত? ইয়ে হচ্ছে তোমার আহ অ্যাসিড কয়টা আছে? দুইটা। অ্যাসিড কয়টা আছে? দুইটা। তারপর এই যে ঘনমাত্রা কত? অ্যাসিডের ঘনমাত্রা কত? অ্যাসিডের ঘনমাত্রা আমাকে বের করতে হবে। অ্যাসিডের ঘনমাত্রা বের করবো কিন্তু অ্যাসিডের আয়তন কত? অ্যাসিডের আয়তন হচ্ছে এই যে 10 মিলিলিটার বা 10 সেন্টিমিটার কিউব। 10 দিলাম। ইবি,
বেস বেস কোনটা ইউজ করছে? সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইডে কয়টা হাইড্রোক্সিল আছে? একটা। ওয়ান। ইন্টু ভিবি কত? ভিবি 8। এস কত? যার ঘনমাত্রা কত? 0.1। 0.1। ওকে, তাহলে আমার কত হয়? আলটিমেটলি আমার ইয়ে হয় হচ্ছে এস এ 10 দুগুণে কত? 20। কত? উপরে থাকবে 8 × 0.1, নিচে থাকবে হচ্ছে 20। ওকে, তাহলে আমার কত এখানে জাস্ট ক্যালকুলেশন করলে আমরা 8 8 যদি কাটি, 4 দিয়ে যদি কাটি তাহলে 2 হয়, 4 দিয়ে কাটলে 5 হয়। 2/5। 2/5, ঠিক আছে। তো 2 × 0.1 মানে 0.2/5। তো 2/5 কে যদি আমরা এই ক্যালকুলেশন করি তাহলে আলটিমেটলি আমার কাছে কত আসবে? মানে 1/5 যদি থাকে, এখানে হচ্ছে নিচে থাকে 0, উপরে থাকে 0.1, নিচে থাকে 2.5। ঠিক আছে। এখন দশমিক যদি তুলি, দশমিক তুলতে চাই তো উপরে থাকবে 1, নিচে থাকবে 25। 1/25 মানে কত? 1/25 মানে 0.04 লেখা যায়। 1/25 মানে 0.04 লেখা যায়। ভাগ করে দেখতে পাচ্ছেন, এদিকে হচ্ছে 1, এদিকে হচ্ছে 25। তাহলে দশমিক নিলা, কত হলো? 10 হলো। তাও হবে না, আরেকটা দশমিক শূন্য নিতে হবে, তাহলে 100 হলো। তাহলে কত? 4/25 100। ঠিক আছে, 4/25 100, তাহলে কাটাকাটি গেল 0.04। এটা হচ্ছে অ্যান্সার। 0.04। একটা সময় জানা। তো আর কিছু হচ্ছে আহ করালাম না এখান থেকে, মোটামুটি এতটুকু হচ্ছে আমার জিনিস আর কি। ঠিক আছে। আচ্ছা, এই কোশ্চেনে এরকম আজকে ধরনের কোশ্চেন। এত গ্রাম ক্যালসিয়াম কার্বন থেকে এনটিপিতে কি পরিমাণ কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়? এটা হচ্ছে বিক্রিয়া। ক্যালসিয়াম কার্বন থেকে, ক্যালসিয়াম কার্বনকে ভাঙলে কি উৎপন্ন হয়? ক্যালসিয়াম কার্বনকে ভাঙলে ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড। তো দেখো, ক্যালসিয়াম কার্বন ডাই ভর হচ্ছে কয় গ্রাম? 100 গ্রাম। 100 গ্রাম থেকে কার্বন ডাই অক্সাইড কয় লিটার উৎপন্ন হয়? মানে 1 মোল। এটা 1 মোল, দেখো না, 1 মোল, এটা 1 মোল, এটা হচ্ছে 1 মোল। তাহলে 1 মোল কার্বন ডাই অক্সাইড মানে আমরা কত জানি? 22.4 লিটার জানি না? তাহলে 100 গ্রাম থেকে উৎপন্ন হয় 22.4 লিটার। ঠিক আছে, 1 গ্রাম থেকে কত উৎপন্ন হয়? 22.4/100। কত গ্রাম হচ্ছে? 2.5 গ্রাম। 2.5 গ্রাম থেকে উৎপন্ন হয় কত? 22.4 একশো কিন্তু 2.5। ঠিক আছে। তো 2.5 দিয়ে যদি আমি 100-কে ভাগ করি, 25 দিয়ে ভাগ করলে হয় 4। আর 2.5 দিয়ে যদি ভাগ করলে হবে 40। আর কি? এটা হচ্ছে 40। 22.4-কে 40 দিয়ে যদি ভাগ করো তাহলে কত আসবে? আর 20 দিয়ে 40 হবে। হাফ থেকে একটু কম, হাফ থেকে একটু বেশি আসবে। হাফ থেকে একটু বেশি আসবে, তার মানে 0.5 থেকে একটু প্লাস। ঠিক আছে, একটু বেশি আসবে। তো তুমি 0.5 সেট করে কিনে 0.5 থেকে একটু বেশি আছে এরকম এটাই অপশনে আছে, এটাই এটাই হবে। দেখো, কখন 0.5 হবে? যখন উপরে 20 হতো, নিচে 40 হতো, তাহলে তখন 0.5। ঠিক আছে। যেহেতু পুরো সংখ্যাটা একটু বেশি, 20 থেকে একটু বেশি, তার মানে 0.5 থেকে আনসারটা একটু বেশি হবে। হালকা বেশি হবে, এত বেশি হবে না, তো 0.5 হবে। 100 মিলিলিটার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে 5 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড আসলে দ্রবণের ঘনমাত্রা ppm এ পেয়েছে। ppm এ পেয়েছে। ppm আমরা দেখুন, ppm সমান S × m × 10³ বা 1000। এটা আমরা জানতাম না, এখানে এস এস দেওয়া না, এস বের করতে হবে। এস ইকুয়ালস টু কি? ডব- আচ্ছা, এস সমান আমরা কি জানি? এস সমান হচ্ছে W/m × V। এটা জানি না? W/m × V কিছুক্ষণ আগে শিখছিলাম। এস ইকুয়ালস টু W/m × V। কিছুক্ষণ আগে অঙ্ক করছিলাম, W/m × V এস এর ভ্যালু। আর যেটা এস এর ভ্যালু আমাকে ডিরেক্ট দেওয়া আছে, ডাব্লিউ এর ভ্যালু দেওয়া আছে কত গ্রাম। সেই জন্য আমাকে এস এর ভ্যালু চুজ করতে পারবো না, M × N। ওকে, তাহলে দেখো এই এম এর সাথে এম কাটাকাটি গেল। ঠিক আছে, তাহলে আমার উপরে থাকলো ডাব্লিউ। ডাব্লিউ তাহলে কত দিচ্ছে? 0.5। আর ভি কত? ভি হচ্ছে 100 মিলিলিটার। আমরা কি লিটার ইউজ করতে পারছি? এখানে 0.1 লিটার। ঠিক আছে, কারণ এখানে 0.1 বসালাম কিন্তু 10³ ঠিক আছে। তাহলে 0.1 এর সাথে আমি এখানে দশমিকটা, এখানে দশমিকটা তুলে দিলাম। তাহলে হলো উপরে থাকে 5, নিচে থাকে 1, নিচে 10³। 5 × 10³ মানে কি? 5000। 5 × 10³ মানে কি?
500, তো আমার অ্যান্সার হবে কত? 500 ppm। ঠিক আছে, অ্যান্সার কত হবে? 5,000 ppm। প্রমাণ তাপমাত্রা ও চাপে কোন দেশে 1 গ্রামে সবচেয়ে বেশি সংখ্যক আয়তন দখল করে? 1 গ্রামের মূল সংখ্যা বের করবে। 1 গ্রামের মূল সংখ্যা যার বেশি হবে তার আয়তনও বেশি হবে। হ্যাঁ, মূল সংখ্যা কার বেশি? দেখো তুমি, ওর 1 গ্রাম মানে কত? 1/28। কেমনে? ওই যে N=W/M, এটা জানো না? তো যার মূল সংখ্যা বেশি তার আয়তনও বেশি হবে। ঠিক আছে, তো প্রথমে নাইট্রোজেনের হিসাব করো। নাইট্রোজেন হচ্ছে ডাব্লিউ ধরে হচ্ছে, তো সবার জন্য তো 1 গ্রামই হচ্ছে। হ্যাঁ, নাইট্রোজেনের আণবিক হচ্ছে 28, নাইট্রোজেনের জন্য 1/28। তারপর হচ্ছে হাইড্রোজেনের জন্য কত? হাইড্রোজেনের উপরে হচ্ছে 1, নিচে হচ্ছে 2, কারণ হচ্ছে হাইড্রোজেন আণবিক ভর 2। অক্সিজেনের জন্য কত হচ্ছে? অক্সিজেনের জন্য হচ্ছে উপরে হচ্ছে 1, নিচে হচ্ছে 32। আর আর্গনের জন্য হচ্ছে 40। ঠিক আছে, তাহলে ভর, তাহলে এর মূল সংখ্যা কত? 1/40। সবচাইতে বড় কোনটা? বলা যায় এটা নিচে যত সংখ্যা বড় হবে অনুপাতটা তত ছোট হবে। তাহলে আমার সবচেয়ে বড় সংখ্যা বলতে পারতেছি হচ্ছে এটা। ঠিক আছে, তাহলে আমার সবচেয়ে বেশি আয়তন কার হবে? হাইড্রোজেনের হবে, যেহেতু হাইড্রোজেনের সংখ্যাটা বড়। আহ 1 গ্রাম এত দহন করলে কার্বন ডাই অক্সাইড তৈরি করতে কত মোল অক্সিজেনের প্রয়োজন হয়? ঠিক আছে, 1 গ্রাম দহন করে দেখো, বিক্রিয়াটা লেখছে এখানে। একটা CpH8, এটার সাথে অক্সিজেনের বিক্রিয়া করছে 3 কার্বন ডাই অক্সাইড প্লাস 4H2, হচ্ছে আমাদের সমাধানিত বিক্রিয়া। এখান থেকে দেখো, যদি ভর বের করি 3 12 36, এটার ভর কত? এটার ভর হচ্ছে 12 গুণ 3, 36 প্লাস 8, 36 প্লাস 8 কত? 36 প্লাস 8 হচ্ছে 44 গ্রাম। 44 গ্রাম, তাহলে এটা হচ্ছে 44 গ্রাম থেকে 44 গ্রাম। আর এটা হচ্ছে কয় মোল? 5 মোল অক্সিজেন। আমাকে অক্সিজেন জানতে চাইছে, দেখো কত মোল অক্সিজেন লাগবে, তাহলে অক্সিজেনের সাথে এটার সম্পর্ক ডেভেলপ করতে হবে। অক্সিজেনের সাথে এটার সম্পর্ক ডেভেলপ করতে হবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারতেছি 44 গ্রাম এর জন্য লাগে কয় মোল? 5 মোল। কয় মোল? 5 মোল। তাহলে এখানে কয় গ্রাম আছে? 2.2 গ্রাম। তাহলে 1 গ্রামের জন্য লাগে হচ্ছে 5/44। সুতরাং 2.2 গ্রামের জন্য কত লাগবে? 5 × 2.2 / 44। ঠিক আছে, তো আমরা কত জানি? 22 × 44। তাহলে 22 চলে, মানে উপরে যদি 22 হয়, নিচে যদি 44 হয়, তাহলে আর কাটাকাটি করতে 2 হবে। বাট এখানে তো আসে দশমিক। ঠিক আছে, যদি দশমিক হয় নিচে কত হবে? 20 হবে। তাহলে কাটাকাটি করলে কত হবে? 20। 5 দিয়ে 20কে কাটাকাটি করলে 4, তাহলে আমার আলটিমেট অ্যান্সার হবে 1/4। 1/4 মানে কত? 0.25। 1/4 মানে কত? 0.25। তাহলে অ্যান্সার হবে কত? 0.25। ওকে, ঠিক আছে। তারপর এই কোশ্চেনটা হচ্ছে ওই যে আগের মতো কোন রকম, এটা ক্ষার ছিল, অ্যাসিড, ওই যে EA SA VA হচ্ছে EB SB কে হচ্ছে ঘনমাত্রা মানে SB বের করতে বলছি। ঠিক আছে, তাহলে ই EA এর মান কত? 2। আর EB এর মান হচ্ছে হাইড্রোজেন যেহেতু একটা আছে 1। পড়েছে অনেকগুলো অঙ্ক, এটা আর করার না তখন। সেম সেম কোশ্চেন। আর করা যাবে না। এখানে পিএইচ কত জিজ্ঞেস করছে। ওকে, পিএইচ কত জিজ্ঞেস করছে। আচ্ছা, পিএইচ মনে করো একটু সমস্যা, কিভাবে করা যায়। ওকে, আচ্ছা আমাকে কি করতে হয়? এখানে বের করতে হয় হচ্ছে পিএইচ বের করার সময় EA SA VA মাইনাস EB SB VB, এই জিনিসটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, এটা বের করার পর আমাকে টোটাল আয়তন দিয়ে ভাগ করতে হবে। টোটাল আয়তন VA প্লাস VB দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, ভাগ করে এটাকে লগ নিতে হয় পিএইচ বের করার জন্য। যদি করি, তাহলে যে আমরা এটা দেখছিলাম না, VA হচ্ছে EB SB VB, এটা থেকে আমরা জাস্ট মাইনাস, মানে এটা নির্বাচন আসলাম, এবং নির্বাচন আসলাম, ওটাকে নির্বাচন আসলে কি হবে? মাইনাস হবে। কত? HCl এর জন্য 1, SA কত? 0.8, VA কত? 50, মাইনাস EB কত? 1, আর SB কত? 1, এই যে VB কত? 50। নিচে কত দিয়ে ভাগ করতে হবে? 50 + 50 নিতে হবে।
0.8 কে যদি 50 দিয়ে গুণ করে তাহলে হয় 40, মাইনাস 50 থেকে 50 ডিভাইডেড বাই 100। আলটিমেটলি উপরে থাকে হচ্ছে -10, উপরে থাকে হচ্ছে 100। মাইনাসটা লেখার দরকার নেই, আমি জাস্ট মাইনাসটা এমনি বললাম, এখানে পরম মান দেবো। যেহেতু আমরা লগের মান বের করবো, লগের ভিতরে মাইনাসটা ঢুকাইতে পারবো না, ঠিক আছে? তো মাইনাসটা দিব না, আমরা হচ্ছে পরম মান দেবো। আমার কত আসে? আমার আসে হচ্ছে, পরম মানও লিখবো না, আচ্ছা ওকে, একটা কথা, মাইনাসটা থাকবে, মাইনাসটা বলে এখান থেকে 0.1 আসবে, কত? 0.1, ঠিক আছে, 0.1। তো মাইনাস আসছে বলে আমরা কি করবো? মাইনাস আসছে বলে 14 থেকে বিয়োগ করে দেবো, মাইনাস আসছে বলে কি করবো? 14 থেকে বিয়োগ করবো, আর প্লাস আসলে ওইটাই অ্যান্সার হবে। আর আসলে এটাই কথা অ্যান্সার চলতে হবে। পিএইচ মানে কি আমরা জানি? মাইনাস লগ অফ এইচ প্লাস। তো মাইনাস লগ অফ 0.1, এটার ভ্যালু আসবে হচ্ছে 1, ঠিক আছে? এটা অ্যান্সার 1 হবে না, আসলে 13 হবে। হ্যাঁ, এটার অ্যান্সার 13 হবে। এখানে 1 দিয়েছে, এটা ভুল হয়েছে, 13 হবে দিয়েছে কিন্তু। দেখো, এমনি আনসার আসছে 1, ঠিক আছে, এটা 1, কিন্তু আমরা যে মাইনাসটা ধরি নেই, মাইনাসটা, এই মাইনাসটা আসার অর্থ হচ্ছে, এই মাইনাসটা আসার অর্থ হচ্ছে এটা ক্ষারীয়। এই মাইনাসটা আসার অর্থ হচ্ছে এটা ক্ষারীয়, ঠিক আছে? এটা যদি ক্ষারীয় হয় তাহলে আমাদের পিএইচ কি করতে হবে? 14 থেকে বিয়োগ করতে হবে। তাহলে 14 থেকে, যেহেতু এই একটা বিয়োগ করবো, 14 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে আসা হচ্ছে 13। এটার পিএইচ কত হবে? মোটামুটি বলা যেতে পারে। এটা 10 মিনিটের, এটা পারার দরকার। এটা হচ্ছে ইয়ে, এস এ ভি এ ইকুয়ালস হচ্ছে ইবি এস বি, ভিবি সূত্র থেকে আমাকে এস বি বের করতে বলছে, করে আমরা হচ্ছে বানাবো। ওকে, প্রমাণ অবস্থায় মিথেন গ্যাসের অণুর সংখ্যা কত? 10 লিটার মিথেন গ্যাসের অণুর সংখ্যা কত? আমরা এই সূত্রটা জানি, ডব্লিউ বাই এম ইকুয়ালস টু ভি বাই 22.4 ইকুয়ালস টু এন বাই এন, এরকম একটা লম্বা সূত্র জানি। এখান থেকে আমাদের এই পোর্শনটা লাগবে, আয়তনের সাথে অনুসংখ্যার সূত্র সম্পর্কে। এইভাবে ভি বাই 22.4 ইকুয়ালস হচ্ছে এন বাই এন। ভি কত? 10, 22.4 হয়েছে। আর এন হচ্ছে এন, এন হচ্ছে 6.023 10^23। এখানে কাটাকাটি করে 0.5 এর কাছাকাছি আসে, তো আমার 3 পয়েন্ট সামথিং ইন্টু 10^23 আসার কথা, বা 2 পয়েন্ট সাম 3, 3 এর কাছাকাছি 10^23। তো এরকম অপশনে আছে হচ্ছে একটাই, মনে করো এই যে এটা 10^23 ওয়ালা, ঠিক আছে? আর এটা হচ্ছে 26 দশমিক আছে, তো 26 তো আর আমার তো 3 পয়েন্ট অথবা 2 পয়েন্ট সামথিং এরকম কিছু একটা আছে, তো আন্দাজ করে এটা বসা যায়, ঠিক আছে? বিশুদ্ধ পানির মোলার ঘনমাত্রা কত? বিকশিত 55.55, এটা ক্যালকুলেশন আসলে করে এটা যেটা বুঝছে। তারপর এখানেও এসটিপি কে করে নিলে কারণ গ্যাসের ভর কত? সেম ডব্লিউ বাই এন ক্লোজ টু ভি বাই 22.4। কেন ভি হচ্ছে 2200, এত মিলিবার বলছে, এটাকে যদি 1000 দিয়ে ভাগ করো তাহলে কত আসবে? 2.24 আসবে। তাহলে উপরে যদি 2.24 বসাও, ডাব্লিউ তো জানো, কার্বন ডাই অক্সাইডের গ্যাস হচ্ছে 44, উপরে 2.24, নিচে হচ্ছে 22। কাটাকাটি করলে নিচে আসবে 10, উপরে আসবে 44, তার মানে ডাব্লিউ সমান কত হবে? উপরে হবে 44, নিচে থাকবে 10, 4.4, 4.4। আচ্ছা আচ্ছা, এটা সেম সূত্র, ইএস বি সেম। ওই যে মোলারিটি বের করতে হবে, মোলারিটি এসে করছে কি এম বাই ডব্লিউ বাই এম বি। বি অবশ্যই লিটারে নিতে হবে, এখানে 50 মিলিলিটার দেওয়া আছে, 50 মানে 50/1000 করবা, এই যে সেখানে বসাবে, এসে মানটা বের হয়ে যাবে। ডাব্লিউ দিছে, ডব্লিউ বাই